মাথার উপর থাকা বৈদ্যুতিক পাখাটা শাসা শব্দ তুলে ঘুরছে। প্রত্যাশা বালিশে মুখ গুজে শুয়ে আছে, আখিযুগল বন্ধ, মুখ ভার। নিঃশব্দে, সন্তর্পণে পা টিপে টিপে কেউ একজন বিছানার পাশে আসল। আলগোছে মাথা ঝুঁকে মুখটা প্রত্যাশার খুব কাছে নিল। তারপর একদম প্রত্যাশার কানের পাশে মুখ এনে। সারপ্রাইজ দোস্ত, হ্যাপি চেঁচিয়ে বলল। প্রত্যাশা শব্দ করে আলস্য ভঙ্গিতে উঠে বসল। প্রত্যাশার চাহনি জুগলে একফোঁটাও অবাক ভাব নেই। মুখটা ভারভার দেখে হ্যাপির ভ্রু কুঁচকে যায়। প্রত্যাশা মন খা রাপ নাকি? মুখটা এমন বাঁধা গরুর মতো ঝুলে আছে কেন রে? বাংলা পাচো তো লজ্জা পাবে। ধুর ভাল্লাগে না। কি ভাল্লাগে না? আন্টি পিকনিকে যাওয়ার অনুমতি দিচ্ছে না, তাই তো? আরে সেটা তো আছেই। তাহলে নতুন করে আবার কি হলো? মাই লাইফ মাই রুলসের যুগে এসেও সামান্য চুলের উপরও আমার অধিকার নেই। হ্যাপি ফিক করে হেসে ফেলল। প্রত্যাশা বলতে লাগলো, হেয়ার স্টাইল আম্মুর পছন্দ হয়নি। চুলকে টেছি জন্য আম্মুর কাছে কুনি শুনেছি। কোমর সমান চুল ছিল, সেটাকে পিঠের মাঝখান পর্যন্ত করেছে। আবার কানের দুপাশে গাছি করে কাটা। কলেজ থেকে ফেরার পথে বান্ধবীদের সাথে পার্লার থেকে কেটে এসেছে। অতবর চুলকে খাটো করাই অধরা মেয়ের উপর ক্ষিপ্ত হয়েছেন। ড্রয়িং রুমে অধরা আর হ্যাপির আম্মু হাবিবা বসে। মূলত হ্যাপি আম্মুকে ভুজুং বুঝিয়ে সুঝিয়ে এখানে এনেছে। অধরা বললেন, ভাবি সমস্যা হলো অতটা দূর, তারপর 2টা রাত যাবে, প্রত্যাশাকে একলা ছাড়া রিস্ক। ওর আব্বুর অফিস থেকে ছুটি নেওয়াও মুশকিল। আমি লং জার্নি করতে পারি না, অসুস্থ হয়ে পড়ি। হাবিবা বলল, ভাবি আমার ভাই মানে হ্যাপির মামা ওদের কলেজের প্রফেসর। ভাইয়ের উপর নিশ্চিন্তে আমি মেয়েকে ছাড়তে পারি। তাই বলছি আপনি যদি ভরসা করতে পারেন। না মানে, আসলে হ্যাপি আর প্রত্যাশার গলায় গলায় ভাব তো জানেনি। প্রত্যাশা যাবে না জন্য হ্যাপিরও মন খারাপ। আর পরীক্ষার পরই তো সব পড়াশোনার জন্য আলাদা হয়ে যাবে। কে কোথায় ভর্তি হয়, কখনো আবার এরকম একসাথে ঘোরার সুযোগ নাও আসতে পারে। অধরা ইতস্তত করে বলল, আসলে প্রত্যাশাটা বয়সের তুলনায় একটু ইমম্যাচিউর আর বেশি চঞ্চল। তাই ওকে নিয়ে আমার সবসময় একটু বাড়তি চিন্তা থাকে। তার উপর এখন ও আমাদের কাছে অন্য এক বাড়ির আমানত। আমার গাফেলতির জন্য কোনো ভুলে তাদের সম্মান ক্ষুণ্ণ হোক চাই না। তাই একটু সতর্ক থাকতে চাই। আবার নীরবকে জানানোর ব্যাপারও আছে। হাবিবা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ তা তো ঠিকই। এমনি ভালোমন্দ আরও কিছুক্ষণ কথাবার্তা বলে নাস্তা পানি শেষে হাবিবা উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ভাবি আসি তাহলে। সময় করে যাবেন কিন্তু। অধরা মুখে হাসি টেনে বলল, হ্যাঁ যাব। আপনিও আবার আসবেন কিন্তু। ওদিকে প্রত্যাশার গা ঘেঁষে দাঁড়িয়ে হ্যাপি ফিসফিস করে বলল, আন্টির কথা শুনে বুঝলাম, ভাইয়া যদি রাজি হয় তাহলে আন্টি দ্বিমত করবে না। যেতে দিবে তোকে। এখন তুই তোর বরকে ম্যানেজ কর। জলদি গিয়ে ফোন করে কথা বল। প্রত্যাশা ঠোঁট উল্টে বলল, উনি এখন অফিসে আছে, ব্যস্ত আছে, রাতে ফ্রি থাকবে, কাজের প্রেসারে না থেকে মন মেজাজ ফুরফুরে থাকবে তখন বলবো। ঘড়ির কাঁটা টিকটিক করে রাত 10টার ঘর ছুঁয়েছে। প্রত্যাশা পড়ার টেবিলে বসে এক হাতে কলম কামড়ে ধরে, অন্য হাতে ফোনটা নিয়ে কল লিস্ট খুলল। বিছানায় বসে ল্যাপটপ সামনে নিয়ে গভীর মনোযোগের সহিত অফিসিয়াল কিছু একটা করছে নীরব। ডান পাশে রাখা ফোনটা ভাইব্রেশনের মৃদু শব্দে কাঁপছে। মাথা ঘুরিয়ে প্রত্যাশার কল দেখে রিসিভ করল। ঘাড়টা কিঞ্চিত কাত করে ফোনটা কাঁধ দিয়ে কানের সাথে চেপে ব্যালেন্স করে রাখল। ওপাশ থেকে কোমল গলায় লম্বা করে সালামিল, আসসালামু আলাইকুম। আজ নিজ থেকে আগেই ফোন, তারপর লম্বা করে সুরেলা কণ্ঠে সালাম। কথায় আছে না, অতি ভক্তি রের লক্ষণ। নির্বের কাছে আজ প্রত্যাশার ব্যাপারটাও অমন লাগল। প্রত্যাশা টুকটাক ভালোমন্দ জিজ্ঞেস করার পর আলতো স্বরে বলল, শুনুন। নির্বের আঙুল ল্যাপটপের কিবোর্ডে। প্রত্যুত্তরে বলল, শুনছি, বলো। কলেজ থেকে পিকনিকে কুয়াকাটা যাচ্ছে। আমার ফ্রেন্ড সার্কেলের সব্বাই যাচ্ছে। সামনে তো এক্সাম, তারপর ভার্সিটি ভর্তি হয়ে কে কোথায় কত দূর চলে যাবে দাঁড়ি। সবাই একসাথে ঘোরার আর কখনো এমন সুযোগ আসবে বলে মনে হয় না। আর একসাথে আনন্দ করাও হবে না। তাই বলছি, আমিও ওদের সাথে যাই। ধীরে ধীরে কোমল কণ্ঠে আবদারের সুরে বলল প্রত্যাশা। মুহূর্তেই নির্বের আঙুল কিবোর্ডে স্থির হয়ে যায়। কয়েক সেকেন্ড পর কপালে গাঢ় ভাঁজ ফেলে নীরব বলল, যাওয়াটা কি খুব জরুরি? প্রায় সবাইই যাচ্ছে। তারপর জায়গাটাও দেখে আসা হবে। আগে কখনো তো দেখার সুযোগ হয়নি। প্রত্যাশা, চাইলে তোমার এক্সামের পর আমরা একসাথে কোথাও যেতে পারি। অফিস থেকে ছুটি নিয়ে একটা ট্রিপ প্ল্যান করব। তুমি আর আমি কুয়াকাটাতেই না হয় যাব। সাগরের ঢেউ, সূর্যাস্ত, সবকিছু একসাথে দেখব। একসাথে কোয়ালিটি টাইম উমম, বলতে পারো হানিমুনটাও হয়ে যাবে। কথাগুলো প্রত্যাশার মন ছুঁতে ব্যর্থ হলো। ও রসকহীন স্বরে বলল, ধুর, বন্ধুদের সাথে কলেজ থেকে যাওয়ার এক মজা। আর আপনার সাথে আলাদা কথা।
দুটো এক হলো নাকি? নীরব কিছুক্ষণ ভাবল, কৌশলে জিজ্ঞেস করল, তুমি বাসায় বলেছ? তুমি যেতে যাও জানিয়েছ? প্রত্যাশা গড়গড় করে বলতে লাগল, সব শেষে হ্যাপির মা কে অধরার বলা কথাগুলোও বলল। নীরব নিম্নষ্ঠের ডান পাশে দাঁত চেপে ধরে ভাবতে লাগল। প্রত্যাশা লাস্ট সুযোগটা নিতে বলল, আপনিও না হয় চলুন আমার সাথে। অফিসের কাজে ব্যস্ত আছি। যে ডেট বলছো, সম্ভব হবে না। একটু থেমে পরমুহূর্তেই নীরব গাম্ভীর্য বজায় রেখে বলল, তোমার ব্যক্তিগত স্বাধীনতায় আমি কখনোই হস্তক্ষেপ করতে চাই না। তুমি স্বাধীন, নিজের পছন্দ অপছন্দ, নিজের জায়গা থেকে ভাবার অধিকার তোমার পুরোপুরি আছে। তুমি কি চাও, সেটা যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, তেমনি তোমার সেফটি আমার কাছে সবচেয়ে আগে। এতটা দূর যেতে হলে নানা ঝুঁকি থাকে। বন্ধুরা যাবে, আনন্দ হবে, সবই ঠিক আছে। কলেজ পিকনিক, বন্ধুদের সাথে আনন্দ, আমি সব বুঝি। কিন্তু দূরের পথ, এতজন মিশ্র পরিবেশ, অনিয়ন্ত্রিত পরিস্থিতি, এই জন্য কিছুটা দ্বিধাগ্রস্ত আর টেন্স আমি। প্রত্যাশা ভারী স্বরে বলল, আচ্ছা, ঠিক আছে, আপনি যেহেতু চাইছেন না, থাক গে। নীরব জোরালো নিঃশ্বাস ফেলে বলল, আমি না করলে তুমি যাবে না, সেটা আমি জানি। কোনো প্রকার বাকবিতণ্ডা ছাড়াই আমার সিদ্ধান্ত তুমি মেনে নিবে। এতটুকু বিশ্বাস তোমার উপর আছে আমার। তবে এতে করে সূক্ষ্মভাবে আমার উপর তোমার একটা অভিমান, ভুল ধারণা জন্মাবে। আর সেটা হোক আমি চাই না। তুমি তোমার মতো করে ঘুরোফেরো, নো প্রবলেম। তবে সবটাই যেন লিমিটের মধ্যে থাকে। দাড়ি ভারী কথা শেষে নীরব গলার স্বর এবারে নরম করল। দাড়ি উপদেশ বাণী আওরাল। প্রত্যাশা তুমিও সবার সাথে যাবে। আমার তরফ থেকে বাধা নেই। তবে সাবধানে থেকো, কোনো ভুল যেন না হয়। টিচারদের কথা ঠিকঠাক শুনবে। দেরি করে কোথাও থাকবে না। একা কোথাও যাবে না, সবসময় বন্ধুদের সঙ্গেই থাকবে। কেউ কিছু অফার করলে না বলবে, মজা হলেও সীমা যেন না ছাড়ায়। কারো সঙ্গে তর্কে না জড়িয়ে শান্ত থেকো। আর ফোনটা যেন সবসময় অন থাকে। প্রত্যাশা খুশিতে ঝুমঝুম করে উঠল। ওকে, ওকে, থ্যাংক ইউ। নীরব আলতো স্বরে ডাকল, প্রত্যাশা, হুম, যা বললাম সবটা শুধু মনেই রাখবে না, ফলো করে চলবে। আর অলওয়েজ যেটা মনে রাখবে, তুমি শুধু তোমার নিজের না, অন্য কারোর অনেক কিছু। প্রত্যাশা সরাসরি প্রশ্ন করল, এই অন্য কেউটা আপনি? সেটা বুঝে নিও। ওকে। আরও দু একটা বাক্য বিনিময় শেষে কলকা তার আগে নীরব বলল, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আন্ডারস্কোর। দুপুরের রোদটা যেন গুণ হয়ে ঝরছে। ক্লাস শেষ করে কলেজ গেট পার হচ্ছিল প্রত্যাশা। চোখে মুখে ক্লান্তির ছাপ, ঘামে ভেজা কপাল। এমন সময় হাতে থাকা ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নির্বের নাম। একটু থমকে ত্রস্ত কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ব্যস্ত স্বর আসলো। হ্যালো, প্রত্যাশা, তুমি কোথায়? আমি কলেজে আছি। এই তো বের হচ্ছি বাসার পথে। তুমি কি 10 মিনিটস অপেক্ষা করতে পারবে? আমি আসছি। প্রত্যাশা কিঞ্চিত অবাক হল। কৌতূহলী হয়ে বলে, ওয়েট করব, কিন্তু কেন? একটু কষ্ট করে দাঁড়াও। কুইকলি, কামিং। আর কিছু বলার আগেই নীরব কলকে টে দিল। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তার এক পাশে এসে দাঁড়ালো প্রত্যাশা। রোদের তাপে চোখ সরু হয়ে আসছে। এক হাতে কপালের ঘামটুকু মুছে ফেলল। মিনিট 10 পেরোনোর আগেই একটা কালো বাইক এসে ঠিক সামনে ব্রেক চাপল। আরোহীর গায়ে হালকা আকাশি রঙের শার্ট, কালো গ্যাবার্ডিনের ওপর ছেড়ে পড়া। শার্টের হাতা ফোল্ড করা, পেশিগুলো টানটান, শার্টটা গায়ে আটসাট লেগে আছে। হেলমেটের গ্লাস নামিয়ে নীরব স্মিত হাসল। অপরাধীর সুরে বলল, সরি, রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখলাম। বেশি কষ্ট দিয়ে ফেললাম বুঝি? প্রত্যাশা মুখে হাসি ফুটিয়ে হালকা মাথা নেড়ে বলল, না না, ঠিক আছে। সমস্যা নেই। আপনি হঠাৎ এখানে? দরকার আছে। নীরব প্রত্যাশার আপাদমস্তক পরখ করল। গায়ে কলেজ ইউনিফর্ম, আকাশি কামিজ, সাদা পায়জামা আর কোমরে বাঁধা সাদা বেল্ট। চুলগুলো দুই ভাগ করে রাবার দিয়ে বেঁধে সামনে রাখা। মুখের উপর একগাছি টা চুল ঘামে লেপ্টে আছে। অপর পাশের টা চুল গাছি কালো ক্লিপ দিয়ে ভেতরে আটকে রাখা। কপালে বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। রোদের আলোতে মায়াবী মুখটা উজ্জ্বলতা ছড়াচ্ছে। রাজ্যের মায়া যেন ফেস্টায় ছড়িয়ে আছে। নীরব এক দৃষ্টিতে কিছুপল প্রত্যাশার দিকে তাকিয়ে রইল। প্রত্যাশা গলা খাকারি দিয়ে বলল, উহুম, উহুম, কি হলো, কি দেখছেন এভাবে? নীরব মৃদু হাসল। পরপর এক আঙুলে কপাল চুলকে বলল, লেটস গো। প্রত্যাশা বাইকে চেপে বসতেই নীরব একটা হেলমেট বাড়িয়ে দিল। প্রত্যাশা ত্রস্ত মাথায় সেট করে ফিতা বেঁধে নিল। ইঞ্জিন স্টার্ট করতে করতে নীরব বলল, ঠিক করে বসো। প্রত্যাশা গা ঘেঁষে বসল। এক হাতে নির্বের পেট পেঁচিয়ে ধরল। দুষ্টু হেসে বলল, চলবে। নীরব বিনিময় নিঃশব্দে ঠোঁট ছড়িয়ে হাসল। শো শো বাতাসের সাথে নির্বের জোরে বলা কণ্ঠস্বর আসল, বাসায় ফোন করে জানিয়ে দাও, নইলে টেনশন করবে। হুম।
ডট সোজা শপিং মলে এনে প্রত্যাশাকে ড্রেস চুজ করতে বলে প্রত্যাশা গাউন আর টপস নিল। হঠাৎ একটা মেরুন কালারের শাড়ির দিকে নির্বের নজর পড়ল। শাড়িটাতে প্রত্যাশাকে কল্পনা করল। পরপর সেলসম্যানকে শাড়িটা প্যাক করতে বলে প্রত্যাশা ইতস্তত করে বলল, আবার শাড়ি? এত কিছুর দরকার ছিল না। শাড়িটা আমার ভালো লেগেছে। তোমার পছন্দে কেনা ড্রেসেই তোমাকে বেশি সুন্দর লাগে, নাকি আমার পছন্দ করে নেওয়া শাড়িতে? এই জন্য শাড়িটা নেওয়া ইম্পর্ট্যান্ট। প্যাকেটগুলো এক হাতে নিয়ে অন্য হাতে পকেট থেকে টাকা বের করে ক্যাশ কাউন্টারে টাকা দেয় নীরব। তারপর রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে প্রত্যাশাকে বাসায় ড্রপ করে। ডট বাসায় গিয়ে ব্যাগ থেকে ড্রেস বের করতে গিয়ে একটা ব্যাগ থেকে হলুদ খাম পায় প্রত্যাশা। খাম দেখেই প্রত্যাশা বুঝে নেয়। সরাসরি হাতে না দিয়ে নির্বের টাকা দেওয়ার এই ইউনিক পদ্ধতিটা প্রত্যাশার ভালোই লাগে। তবে এবারে হলুদ খাম থেকে শুধু টাকাই নয়, সাথে সবুজ রঙের একটা চিরকুট বেরোলো। প্রত্যাশা ভ্রু কুচকে চিরকুটটা মেলে ধরল। গোটা গোটা অক্ষরে সুন্দর করে গুছিয়ে লেখা, ঘুরতে যাওয়ার স্মৃতি রাখতে, যা মনে ধরবে, চোখে লাগবে নিয়ে নিও। কার্পণ্য করো না, দ্বিধাও নয়। সব কিছু পছন্দ করে নিও। আবার যদি কখনো আসে এমন কোনো সুযোগ, তখন না হয় আমরা জনে মিলে স্মৃতি রেখে আসবো সমুদ্রের পারে। ফেরার পথে কিছু স্মৃতি কুড়িয়ে আনবো জন একসাথে। নীরব মাহবুব _ রাত 9টার দিকে শফিক সাহেব মেয়েকে এনে গাড়িতে তুলে দেন। স্যার ম্যাডামের কাছে অনেক করে বলে দেন প্রত্যাশার দিকে একটু খেয়াল রাখতে। হ্যাপির মামাকে বাস ছাড়ার আগ মুহূর্তেও হাত ধরে বললেন, ভাই সাহেব মেয়েকে আপনার ভরসায় পাঠাচ্ছি, একটু লক্ষ্য রাখবেন, সহি সালামতে যেন সবার সাথে হাসি খুশিতেই ফিরে আসে। প্রফেসর হাবিবুর রহমান অমায়িক কণ্ঠে বললেন, ইনশা আল্লাহ ভাই, চিন্তা করবেন না। প্রত্যাশা শুধু আমার ছাত্রীই নয়, হ্যাপি যেমন আমার আপন, প্রত্যাশাও তেমনই। মেয়েটা একটু চঞ্চল স্বভাবের, দুষ্টুমি করে, তবে ওর মনটা খুব ভালো। আমি খেয়াল করে দেখেছি ওই খুব সহজ সরল, ভালো মনের মেয়ে। শফিক সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই জন্যই তো ওকে নিয়ে চিন্তা হয়। এখনকার সময়ে একটু চালাক চতুর না হলে যেটিকে থাকা মুশকিল। ডট দুটো বাস, এক বাসে মেয়েরা, অন্য বাসে ছেলেরা। প্রত্যাশারা 3 বান্ধবী একসাথে 3 সিট থাকা আসনে বসেছে। বাস চলছে শহরের রাস্তা দিয়ে। হঠাৎ বাইপাসে আসতেই আচমকা বাস ব্রেক করল। ঝাঁকুনিতে কেউ কেউ সামনের দিকে ঝুঁকে গেল, কেউ আবার ব্যালেন্স সামলে নিল। সামনের ছেলেদের বাস দিব্যি চলে গেল। এইটা হঠাৎ থামায়, বাসের মধ্যে হইচই পড়ে গেল। শোনা গেল ট্রাফিক পুলিশ আটকিয়েছে। কিন্তু কেন, একই প্রশ্ন সবার। তন্মধ্যে হেল্পার ছেলেটা পলিথিনের কয়েকটা প্যাকেট হাতে করিডোরে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, বিজ্ঞান বিভাগের ইয়ানুর প্রত্যাশাকে? নিজের নাম শুনে প্রত্যাশা চমকাল। হাত দিয়ে কেউ কেউ ওই বলে দেখালো। প্রত্যাশা এ উঠে দাঁড়ালো। হেল্পার ছেলেটি এগিয়ে এসে প্যাকেটগুলো বাড়িয়ে বলল, এগুলান আপনার? আমার? কে পাঠিয়েছে? কে দিল? গাড়ি থামাইয়া আমার হাতে ট্রাফিক পুলিশ দিল। আর আপনার নাম বইলা দিতে কইল। ওনাকে কে জানি দিতে কয়েছে। এমন সময় ফোনে মেসেজ আসায় ফোনটা কেঁপে উঠল। ফোনের স্ক্রিনে নির্বের মেসেজ ভেসে উঠল, লুক টুয়ার্ডস দ্য সাইড অফ দ্য তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন প্লাজা। প্রত্যাশা দ্রুত জানালা দিয়ে মাথাটা বের করে তাকায়। আধো আলো অন্ধকারে নীরবকে স্পষ্ট দেখা গেল। 2 হাত জিন্সের পকেটে গুজে শটান দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে আছে। প্রত্যাশার মুখে হাসি ফুটল। চোখে চোখে জনের বাক্য বিনিময় হলো। বাস চলতে শুরু করেছে। কোনো কথাই হলো না, তবুও কিছু কথা যেন চোখের ভাষায় হয়ে গেল। প্রত্যাশা বিদায় জানাতে হাত নাড়িয়ে বাই বলল। নীরব এক হাত পকেট থেকে বের করে হাত নাড়াল। মুহূর্তেই বাস দৃষ্টি সীমার অগোচরে চলে যায়। প্যাকেটে প্রাণ আপের বোতল 6টা, মিনারেল ওয়াটার, চিপস, চানাচুর, আরও হাবিজাবিতে ভরপুর। প্রত্যাশা হ্যাপি আর কোয়েলকে দিতে দিতে বলল, ওই দুটোর তা রেখে দেই, না হলে পরে শুনলে মাথা খাবে আমার। গল্প করতে করতে হঠাৎ হ্যাপি বলল, দেরি করে এসেও ভাগ্যিস পাশাপাশি 3 সিটের আসন পেয়েছি আমরা। মামা না রাখলে তো একজনকে আলাদা বসতে হতো। প্রত্যাশা চিপস মুখে পুরে চিবুতে চিবুতে বলল, প্রফেসর মামা থাকলে লেট করলেও ভালো আসন কনফার্ম। একটা কথা আছে না, জোর যার মুল্লুক তার। কোয়েল ঠোঁট বাঁকিয়ে ফোরন কেটে বলল, আর এএসপি বর থাকলে গাড়িও থামে, প্যাকেটও আসে, বিদায়ও হয় সিনেমার সিনের মতো। সবই ক্ষমতার সদ্ব্যবহার। ঠোঁট টিপে ওরা জন হাসল। প্রত্যাশা একটু লজ্জা পেল। কিছুক্ষণ পর নীরব ফোন করল। কথা বলার এক পর্যায়ে নীরব আদেশের সুরে বলল, প্রতি ঘন্টায় ঘন্টায় হোয়াটসঅ্যাপে একটা করে মেসেজ সেন্ড করবে। তোমার মেসেজ দেখে আমি নিশ্চিন্ত থাকব, টেনশন কম হবে। প্রত্যাশার কানে এয়ারপড গোজা। ও জানালার পাশে বসেছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে মুচকি হাসল। হঠাৎ কিছু খেয়াল হতেই নীরব তড়িঘড়ি করে বলল, ও শিট, একটা কথা তোমাকে বলতে ভুলে গিয়েছি তো।
কি? শোনো, একদম কিন্তু সমুদ্রের পানিতে নামবে না। পানিতে ভেজা তো দূর। ফোনের এপাশ থেকে প্রত্যাশা আর্তনাদ করে উঠল। ইয়া আল্লাহ, কি বলেন? সমুদ্রের পানিতে গোসল করব, এটা আমার ড্রিম। সমুদ্রের অত কাছে থেকেও সেই ড্রিমটা অপূর্ণ রাখব নাকি? নীরব তৎক্ষণাৎ কণ্ঠ চড়িয়ে কাটকাট গলায় স্রেফ হুঁশিয়ারি উচ্চারণ করল। ভুলেও এই ড্রিম পূর্ণ করতে যাবে না। সমুদ্রে শত শত মানুষের সামনে গোসল করা, ভেজা জামাকাপড় পরিহিত মেয়েদের দিকে ছেলেরা বাজে নজরে চেয়ে থাকে। কিছু ছেলেরা তো এমন দৃষ্টিতে তাকায়, যেন এক গ্লাস ঠান্ডা শরবত চোখের সামনে আছে, আর তারা রোজা রেখে ইফতারের আগ মুহূর্তের মতো তৃষ্ণার্ত দৃষ্টি নিয়ে সেদিকে তাকিয়ে থাকে। বিষয়টা খুবই নোংতারা চিহ্নরা আর আনক। সো বি কেয়ারফুল, প্রত্যাশা। আহা, আপনি কি করে জানলেন এসব? তাহলে আপনি নিশ্চয় এক সময় সেই ঠান্ডা শরবতের দলেই ছিলেন, তাই এত এক্সপার্ট মতামত দিচ্ছেন। নীরব প্রত্যুত্তরে উদাহরণ টেনে বলল, সব কিছু বুঝতে এক্সপার্ট হতে হয় না। ধরো কেউ গুণে হাত দেয়নি কখনো, তাই বলে কি সে গুণের তাপ বুঝবে না? কিংবা জলে ডুবেনি বলে কি জানা যায় না ডুবে গেলে শ্বাস বন্ধ হয়ে আসে? একটা লোকের মুখভঙ্গি, চোখের দৃষ্টি বুঝিয়ে দেয় তার মনের কথা। কোন দৃষ্টিতে শ্রদ্ধা, আর কোন দৃষ্টিতে শুধুই ভোগের ছায়া, এতটুকু বোঝার ক্ষমতা উপরওয়ালা আমাকে দিয়েছেন। আত্মবিশ্বাস নিয়ে শেষোক্ত কথাটা বলে থামল নীরব। পরমুহূর্তেই ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, পচা গন্ধ চিনতে হলে পচা হওয়ার সার্টিফিকেট লাগে না। এবার তোমার ভুল ধারণা ভেঙেছে। আমাকে সেই সব ঠান্ডা শরবতের দলে মিলাবে? উহুম, মিলাবো না। বুঝতে পেরেছি। গুড। আকাশে থালার মতো মস্ত বড় চাঁদটা রূপলি আলো ছড়াচ্ছে। বাস ছুটছে, মনে হচ্ছে চাঁদটাও পাল্লা দিয়ে ছুটছে। প্রত্যাশা জানালার সাথে মাথা ঠেকিয়ে জিজ্ঞেস করল আলতো স্বরে, ঘুমাবেন না? হুম। প্রত্যাশা, যা যা বললাম মনে যেন থাকে। কোনো রং যেন না হয়। দেখে শুনে থেকো। বাই বাই। ডট। ঘণ্টা তিনেক যেতে না যেতেই মাঝের সিটে বসা কোয়েল নড়েচড়ে উঠে বলল, ম্যাডাম, আপনি এখন উঠে এখানে আসুন। আমাকে একটু জানালার ধারে বসতে দিন। হ্যাপি করিডোরের সাথে লাগোয়া সিটে। বেচারি ঘুমিয়ে পড়েছে। বাসের ঝাঁকুনিতে মাথাটা ওর এদিক ওদিক ঢুলে পড়ছে। কানে এয়ারপড গুজে গান শোনায় মশগুল প্রত্যাশা। প্রত্যাশার সাড়া না পেয়ে কোয়েল হাত ধরে নাড়া দিতেই প্রত্যাশা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। কোয়েল কথাটা পুনরায় বলতেই প্রত্যাশা বলল, যেখানে বসে আছিস সেখানেই থাক না। আবার সিট অদল বদলের কি আছে? কোয়েল চাচাছোলা স্বরে বলল, না না, চলবে না। অদল বদল করে তিনজনই জানালার পাশে বসব। হ্যাপিও বসবে। এখন আপাতত আমি বসব। হ্যাপি হলে বিনা বাক্যব্যয়ে কথা শুনত। এই ঘাড়ত্তারা কোয়েল শুনবে না। তাই আর দ্বিরুক্তি না করে মাঝে বসল প্রত্যাশা। হ্যাপির মাথাটা ঠিক করে সিটের উপর আলতোভাবে রাখল। মাঝে বসে কেমন চিপায় পড়ার মতো লাগছে। যদিও সিটগুলো বড় বড়ই, তবুও জানালার ধারে বসার মতো মজা নেই। দুষ্টু বুদ্ধি আটে প্রত্যাশা। এক হাতে মুখ চেপে বমি পাচ্ছে অ্যাক্টিং শুরু করল। কোয়েল চেঁচিয়ে উঠল, ইয়া আল্লাহ! প্রত্যাশা, কি সমস্যা? কি হলো তোর? প্রত্যাশা হাত দিয়ে মুখ চেপে ইশারায় বোঝাতে শব্দ করল। এমন ভঙ্গি করছে মনে হচ্ছে এই বুঝি কোয়েলের গা ভরে গোলগোল করে বমি করে দিবে। কোয়েল তড়িঘড়ি করে উঠে প্রত্যাশাকে জানালার পাশে বসতে দিতে দিতে বলল, ওয়েট ওয়েট, আমার গা ভরে বমি করে দিস না আবার। জানালা দিয়ে কর বোন আমার। প্রত্যাশা সিটে আয়েশ করে বসল। মিনারেল ওয়াটারের বোতল নিয়ে ঢকঢক করে পানি পান করল। হাসতে হাসতে বলল, অ্যাক্টিংটা কেমন ছিল দোস্ত? কোয়েল এক হাতে প্রত্যাশার বাহুতে চাপড় মেরে বলল, ফা জি ল, হারামি একটা। এদের দুটোর তাণ্ডবে হ্যাপির ঘুম ছুটে যায়। হ্যাপি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আহা, সিনেমার নায়িকা রে, অন্যকে হারামি বলছে। পরপর জনকে উদ্দেশ্য করে ঝাঝালো কণ্ঠে বলল, তোরা জনে কি শুরু করেছিস বলতো? ষাঁড়ের মতো গুতোগুতি করছিস কেন? আমার ঘুমটা দিলি ভেঙে। আন্ডারস্কোর। নাস্তা রেডি করে নির্বের রুমে আসলেন নিহারিকা। নীরব রেডি হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে কোমরে বেল্ট লাগাচ্ছে। নিহারিকা গম্ভীর মুখে এসে বেডশিটটা ওয়াশের জন্য তুলে নতুন কাঁচা বেডশিট পারতে পারতে বললেন, ছেলেদের বিয়ে দিয়ে মানুষ একটু আরাম আয়েশে থাকে। ছেলের বউয়েদের উপর সংসারের দায়িত্ব দিয়ে সংসারের ঝামেলা থেকে মুক্তি পায়। কিন্তু আমার হয়েছে পোড়া কপাল। তিনটে ছেলের বউয়ের একটাও সংসারী না। এক একজন এক এক ধাঁচের। মেঝোজনের কথা না হয় বাদই দিলাম। বড়জন আটটা পার হয়ে গিয়েছে, এখনো জাগেনি। সেও যে সাংসারী না এত দিনে ঢের বুঝেছি। আর ছোটজনের কথা ভাবলে তো আমার ফাপড় থেকে। ও মেয়ে যে কেমন সংসার করবে তা আমি আগেই বুঝে নিয়েছি। শর্মিলা বাবার বাড়ি ঘুরতে গিয়েছে। পরিটাও ছুটিতে। একা একা এতগুলো মানুষের নাস্তা রেডি করা, তারপর সবকিছু গোছগাছ করে রাখতে নিহারিকা তিতিবিরক্ত হয়ে আক্ষেপ ঝাড়লেন। হতাশ শ্বাস ফেলে পরপর নীরবকে শুধালেন। নীলা রাতে বলল প্রত্যাশা নাকি কুয়াকাটা গিয়েছে। তুই জানিস?
হ্যাঁ, বাহ, ভালোই। অতদূর একলা ছাড়লি, আবার আমাদেরকে জানালি না পর্যন্ত। জানাবি কেন, মা তো বারণ করত। মা তো সকলের খারাপ চায়। নীরব মৃদুস্বরে বলল, কলেজ থেকে সবাই যাচ্ছে, ওর শখ। আর স্কুল কলেজ, ভার্সিটি লাইফে সবাই পিকনিকে যেয়ে থাকে। এটাকে আমি খারাপ নজরে দেখি না। সে যায় ঠিক আছে, কিন্তু এখানে সমস্যা হলো প্রত্যাশাকে নিয়ে। কেমন তিরিং বিরিং করে চলাফেরা করে। বুদ্ধি শুদ্ধি একেবারেই কম, তাই দুশ্চিন্তা হয়। নীরব প্রসঙ্গ এড়িয়ে যেতে তাড়া দিয়ে বলল, অফিসে তাড়াতাড়ি যেতে হবে, নাস্তা করব। নিহারিকা সহসাই বলে উঠলেন, এড়িয়ে যাচ্ছিস? শুনতে হয়তো খারাপ শোনাবে, তবে তোর ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হয়। আমার এত শিক্ষিত, এত যোগ্য ছেলের সাথে তোর বাবা যে কি দেখে ওই অবুঝ মেয়েটার সঙ্গে বিয়ে দিল, তা আমি আজও ঠাউর করতে পারি না। আদৌতেও ওর কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে কি না আল্লাহ মালুম। সবাই ছোট বলে হেসে উড়িয়ে দিলেও আমি তা পারি না। আমি জানি তুই যথেষ্ট বুঝদার, মানিয়ে নিয়ে চলছিস, কোনো কথার সৃষ্টি হতে দিচ্ছিস না। নীরব মায়ের কাঁধ জড়িয়ে ধরে হেসে বলল, মা তুমি শুধু শুধু চিন্তা করো না তো। অমন কোনো সমস্যা নেই। প্রত্যাশা একটু বোকাসোকা, ইমম্যাচিউর, তবে খুব সহজ সরল, ভালো মনের মেয়ে। তুমি দেখো বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি বাড়বে। ও এখনকার মতো লামি করবে না। মনের কথাগুলো মনেই রেখে দিলেন নিহারিকা। আর বাড়তি কথা বলেলেন না। তবে ওই মেয়েকে নিয়ে ভাবলেই ছেলের ভবিষ্যৎ অন্ধকার দেখেন নিহারিকা। একটা সংসারী মেয়ে হতে হলে বুঝদার হতে হয়। আর ওই মেয়ে তো অবুঝপনার শীর্ষে। আচার আচরণে ছেলেমানুষি। আন্ডারস্কোর। আকাশটা মেঘলা মেঘলা, রোদের তেজ কম। সময়টা গ্রীষ্মকাল হওয়ায় ঝড় বৃষ্টির কথা বলা যায় না। টিচারেরা উদ্বিগ্ন। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সাথে ঝড়ো হাওয়াও বইতে পারে। সব স্টুডেন্টদের বারবার সতর্ক করছেন, কেউ একা যেন দূরে না যায়। আবহাওয়া এমন তেমন দেখলেই সবাই যেন হোটেলে উঠে পড়ে। আশেপাশে নারকেল গাছের সারি, দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা চারিপাশে। কেউ সমুদ্রের পানিতে ভিজছে, কেউ ভেজা বালুর উপর দিয়ে হাঁটছে, কেউ বা ফটো তুলতে ব্যস্ত। প্রত্যাশা সমুদ্রের পানির দিকে মুগ্ধ আখি জুগলে তাকিয়ে আছে। পানির খুব কাছে ও দাঁড়িয়ে। একটু পরপর পানি এসে পা ছুঁয়ে দিচ্ছে। পানিতে নামতে মনটা আকুপাকু করছে। তবে নির্বের নিষেধাজ্ঞা উপেক্ষা করতে পারছে না। আর এত লোকজনের ভিড়ে একটা মেয়ে ভেজা কাপড়ে না থাকাই সবদিক দিয়ে বেটার। তাই ইচ্ছেটাকে বিশাল খোলা আকাশের নিচে উড়িয়ে দিল। কোয়েল আর হ্যাপি দাঁড়িয়ে ছিল। রোহান একটানে টি শার্ট খুলে কোয়েলের হাতে ধরিয়ে বলল, গোসল করব, টি শার্ট ধর, ভিজে না যেন। নাহিদও সেইম কাজ করল। নাহিদ পানিতে নামবে তখন চেঁচিয়ে বলল হ্যাপিকে, ওই জুতো জোড়া দেখিস, কেউ যেন টুরি না করে। হ্যাপি মুখ বাড়ি রে বলল, আমার তো খেয়ে দে কাজ নেই, আরেক জনের জুতো পাহারা দিব। আর তোর ওই খরম মার্কা জুতো কে নিবে ভাই? ফ্রিতেও তো নিবে না। সাউন্ড বক্সে গান বাজছে। গোল হয়ে অনেকে দাঁড়িয়ে। মেয়েরা নাচ করছে। ছেলেরা এখন প্রায় সব কটাই গোসল করতে নেমেছে। প্রত্যাশা হাঁটু ভেঙ্গে বসে, এক হাতে ভেজা বালুর উপর আঁকিবুকি করছে, অন্য হাতে ফোন কানে চেপে। নীরব স্বস্তির নিঃশ্বাস ফেলে ওপাশ থেকে বলল, যাক, এভাবে বাকি সময়টা ভালোভাবে কেটে গেলেই হয়। খুব টেনশনে ছিলাম। এখন টেনশন হচ্ছে না? হচ্ছে, বাট একটু কম। দূর থেকে কোয়েল উচ্চ স্বরে বলল, প্রত্যাশা আমরা ওখানে যাচ্ছি, ওরা ডান্স করছে, তুই কথা বলে আয় জলদি। প্রত্যাশা ব্যস্ত স্বরে ঘন ঘন বলল, শুনুন, এখন রাখছি, ওরা সব নাচছে, ভিডিও করতে হবে, পরে কথা বলবো। নীরব তৎক্ষণাৎ বলে উঠল, শোনো, ভিডিও করবে, নাচ দেখবে, দ্যাটস এনাফ। ভুলেও জয়েন করবে না। কি হো, আমি তো নাচব বলে এতক্ষণ মনেমনেই প্র্যাকটিস করলাম। প্র্যাকটিসের মতো মনেমনেই ডান্স করে নাও। ধুর, তাই আবার হয় নাকি? ভেবেছি কুচু কুচু গানে ডান্স করব। কুচু কুচু সেটা আবার কোন গান? আরে আপনি দেখি কিছুই জানেন না। নোরা ফাতেহির দিলবার দিলবার গান। ডান্স করার খুব শখ হলে আমার সামনে করো। আমি মাইন্ড করব না। এখন এই শখ এখানেই খতম করো। প্রত্যাশা মুখটা শুকনো করে বলল, ঠিক আছে, ডান্স করব না। তবে দেখব এখন। রাখছি। ঠিক আছে। কুয়াকাটা গ্র্যান্ড হোটেল অ্যান্ড সি রিসোর্ট কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মাত্র 1-2 মিনিট হাঁটার দূরত্বে অবস্থিত। এটা বিলাসবহুল হোটেলের মধ্যে অন্যতম। হোটেলটায় আধুনিক সুযোগ সুবিধা, কনফারেন্স হল, নিজস্ব রেস্টুরেন্ট সহ 24 ঘন্টা সার্ভিস রয়েছে। রুম থেকে সি ভিউ উপভোগ করা যায়। সার্থকরা গতকাল এসে উঠেছে। প্রীতির চোখে রোদ চশমা, হাতে একটা ডাব, স্রোতে ঠোঁট ছুঁয়ে স্বাদ নিচ্ছে। সার্থকের গলায় ক্যামেরায় সুন্দর সুন্দর দৃশ্য বন্দি করছে। অদ্রিকা মেয়েটি ভারী মিষ্টি আর মার্জিত বেশভূষায়। গায়ে শুভ্রন্না 3 পিস। এক হাতে পানি নেড়ে চেঁচিয়ে বলল, সার্থ, শুধু কি প্রকৃতির ছবিই তুলবি? আমাদের চোখে ধরে না, জলদি সুন্দর করে 2-4টে ছবি তুলে দে।
সার্থক মৃদু হেসে বলল, ওয়েট। অদ্রিকা পোজ দিতে থাকে। পরপর বলল, দাঁড়া, প্রীতিকে ডাক দেই। এই বলে এক হাত উঁচিয়ে জোরে চিৎকার করে ডাকল, এই প্রীতি, এদিকে এসো। বাতাসে শব্দটা ছড়িয়ে পড়ল। সার্থক ক্যামেরা তুলে ছবি নিবে, এমন সময় ভ্রু কুঁচকে গেল। ক্যামেরায় কাজ শব্দ হলো, ছবি উঠল। সার্থক ঘুরিয়ে দেখল, অবিশ্বাস্য ঠেকল। প্রত্যাশা যেতে বসে প্রীতি ডাকটা শুনে এদিকে ঘাড় ঘুরায়। সেই মুহূর্তে অদ্রিকার পাশ দিয়ে যাওয়া প্রত্যাশার ছবিও ক্যামেরায় বন্দী হয়। সার্থক ক্যামেরা ধরে রাখায় মুখটা পুরোপুরি দেখা যায় না। প্রত্যাশা ত্রস্ত পা চালিয়ে যাওয়ার দরুন অতটা খেয়ালও হয় না। প্রীতি হাতের ডাব ছুঁড়ে এগিয়ে আসতে থাকে। প্রত্যাশাও যাচ্ছিল। ঠিক সামনাসামনি জনে পড়ে। জনের পাই থেমে যায়। জনের মুখের দিকে চেয়ে রয়। প্রত্যাশা অবচেতনে আওড়ায়, আরে প্রীতি জিনটা যে। তৎক্ষণাৎ অদৃশ্য হাতে দুই গাল চাপ রে মনেমনে বলে প্রত্যাশা, তওবা, তওবা, এএসপি সাহেব তো সম্মান প্রদর্শন করতে বলেছেন। অগোচরেও নাম ধরে বলতে নিষেধাজ্ঞা জারি করেছেন। রোদ চশমটা কপালের উপর তুলল প্রীতি। সরু চাহনিতে কয়েক মুহূর্ত চেয়ে থেকে পরপর ঠোঁটে কোমল হাসি টেনে বলল, কি আশ্চর্য, তুমি এখানে? প্রীতির মুখে হাসি, কোমল স্বর, সৌজন্যতা প্রত্যাশাকে বিস্মিত করল। মুখের দুটো ভালো কথাই সেদিনের প্রীতি আর আজকের প্রীতির মাঝে বিস্তর ফারাক তৈরি করে মুহূর্তেই। প্রত্যাশা মুখে সরল হাসি নিয়ে বলল, কলেজ থেকে ট্যুরে এসেছি। আপনি এখানে? ইচ্ছে কোথায়? আমি ভাইয়া আর ওর ফ্রেন্ডদের সাথে এসেছি। লং জার্নি, এতটা দূর, তাই ইচ্ছেকে আনা হয়নি। ইচ্ছে বাসায়। প্রত্যাশার মুখের হাসি মিলিয়ে আসলো। ভাবল, বাপরে, মেয়েকে রেখে ঘুরতে এসেছে। ভাবা যায়। প্রত্যাশার ভাবনার ছন্দপতন ঘটল মেয়েলি মিষ্টি কোমল কণ্ঠে। প্রীতি, কি হলো, দাঁড়িয়ে গেলে যে? তুমি চিনো ওনাকে? অদ্রিকা কদম এগিয়ে এসে জিজ্ঞেস করল। প্রীতি মিষ্টি হেসে প্রত্যাশাকে বলল, চলো মিট করিয়ে দিই। পরপর অদ্রিকার দিকে তাকিয়ে বলল, অদ্রি আপি ও প্রত্যাশা, আমার বড় যা এর বোন। প্রত্যাশার ভ্রুজোড়া কুঁচকে গেল। বিড়বিড় করল, আরে বড় যা এর বোন না বলে সরাসরি ছোট যা বললেই তো হয়। কাছের সম্পর্ক রেখে দূরেরটা টানছে কেন? আ জ ব তো। প্রত্যাশার মুখের দিকে চেয়ে ভেঙে ভেঙে বলল প্রীতি, ওর অবশ্য আরেকটা পরিচয় আছে দাঁড়ি। সেটা হলো এসপি নির্বের বউ। প্রত্যাশা অবচেতনে আওড়ায়, যাক বাবা, এবারে তাও ঠিক আছে। ওনার মনে আছে দেখছি। আমি ভেবেছিলাম ভুলে টুলে গেছে মেবি। অদ্রিকা মিষ্টি হেসে সৌজন্যতা করল। কথার ফাঁকে যখন শুনল ওদের এইচএসসি ব্যাচ এসেছে, আচমকা অদ্রিকা আশ্চর্যান্বিত হয়ে বলে উঠল, তুমি এবার এইচএসসি দিবে? তুমি দেখতেও তো আরো বাচ্চা আদুরে টাইপের। ওহ মাই গড, নীরব একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। প্রত্যাশার রাগ হলো, মনেমনে ঝাড়ল, যেভাবে বলল মনে হচ্ছে আমি যেন ফিডার খাওয়া বাচ্চা। কোন দিক দিয়ে আমাকে বাচ্চা লাগছে? আমার কয়েকটা ফ্রেন্ডেরও তো বিয়ে থা হয়েছে। দু একজন তো আবার বাচ্চা কাচ্চা পয়দা করেও ফেলেছে। সেখানে এসপি সাহেব আমাকে বিয়ে করলে তোদের কিসের এত সমস্যা? প্রীতি বলল, নির্বের বাবা মানে আমার শ্বশুরের থেকে প্রেশার ছিল। তাই বোধ হয় নীরব বিয়েতে দ্বিমত করেনি। শ্বশুর মশাই বয়স্ক, তারপর অসুস্থ। বুঝতেই পারছো আপু। অদ্রিকা মাথা নেড়ে বলল, ও আইসি, নীরব আপনাকে বলেছে এটা? কথাটা জিভের ডগায় এলেও প্রত্যাশা কোনো রকমে নিজেকে সামলে নিল। নীরব তো আবার তার ভাবি প্লাস পেয়ারের ফ্রেন্ডকে সম্মান দিয়ে কথা বলতে বলেছে। তাই মনে জমা প্রশ্ন ঠেসে রাখল এক কোণে। প্রত্যাশা মুখটা ভার করে বলল, আমি আসছি। আমার ফ্রেন্ডরা খুঁজছে হয়তো। প্রীতি তৎক্ষণাৎ বলল, তুমি আমাদের সাথে থাকতে পারো। আমরাও তো ঘুরতেই এসেছি। একসাথেই না হয় ঘুরলাম ফিরলাম। প্রত্যাশা ইতস্তত স্বরে বলল, আসলে আমি ফ্রেন্ডদের সাথে এসেছি। ওদের ছাড়া ঘুরলে ওরা মন খারাপ করবে। আর আপনারা আমার বড়দের ভেতর ছোট আমিটাকে বড্ড বেমানান লাগবে। যাই হোক আপু, বলার জন্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তবে তোমার সাথে যখন দেখা হলো এভাবে খালি মুখে কি করে ছাড়ি? তুমি পর নাকি আমার? একসাথে না থাকলেও সম্পর্ক তো আর ধুয়ে যায় না। আর ছোট যা তো ছোট বোনেরই মতো। তাই যা নয়, বড় আপু হিসেবে বলছি, আজকের লাঞ্চটা আমাদের সাথে করবে কেমন? মিষ্টি করে এতবার বলছে। প্রত্যাশা কিভাবে না করবে ভেবে পাচ্ছে না। দ্বিধাদ্বন্দ্বে ভুগে জোরতা নিয়ে বলল, আসলে আপু, সবার সাথে এসেছি। এভাবে একলা আপনাদের সাথে স্যার ম্যামেরা এলাও করবে না। একলা ছাড়বে না। প্রীতি ভাবুক ভঙ্গিমায় বলল, ওহো, ঠিক আছে, তবে বিকেলে তো এদিকে থাকবেই। তখন দেখা করো। প্রত্যাশা ঘাড় কাত করে বলল, আচ্ছা। সার্থক কোনা চোখে একপল তাকিয়ে দৃষ্টি সরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। অদ্রিকা ঠিকই বলেছে, মেয়েটাকে কেমন আদুরে আদুরে লাগে। সার্থক ভেবে পায় না এইটুকু একটা মেয়ের মধ্যে কি এমন দেখেছিল, যে এতটা মায় ফেসেছে। এই চোখ দুটো ফিরিয়ে নিলেও মনটা কি আদৌ ফিরাতে পেরেছে?
উহু পারেনি, আর পারেনি বলেই প্রত্যাশার সরল মুখটা চোখের তারায় ভাসতে লাগল। সার্থক নিজেই নিজেকে কিয়ে উঠল। অন্যের শহরে যার বসবাস, তাকে নিয়ে ভাবাটা শুধুই দোষ নয়, বোকামি, অন্যায়। কিন্তু মন সে তো নীতিবাক্য সহজে মানতে নারাজ। কেমন উস্কিয়ে দিল, ক্যামেরার লেন্সে চোখ রেখে গোপনে দুটো ছবিও তুলল। ছবিটার দিকে তাকাতেই ব্যথাতুর হাসি ঠোঁটের কোণে ঠাঁই নেয় সার্থকের। হালকা মেঘলা আকাশ, সাথে ঝিরিঝিরি বাতাস। প্রত্যাশা, কোয়েল আর হ্যাপি খালি পায়ে হাঁটছে কুয়াকাটার ভেজা বালির ওপর দিয়ে। প্রত্যাশার পরনে কোমর পর্যন্ত কফি কালারের টপস, আর নিচে স্কার্টের মতন লং বেল্টের ছোট ব্যাগটা কাঁধের এক সাইড দিয়ে আড়াআড়ি করে কোমরের সাথে লেগে আছে। তিনজনের হাতে পেয়ারা, খাচ্ছে আর গল্প করছে। ওই তো অদূরে ছাতার মতো ছাউনির তলায় গোল করে সাজানো কাঠের আর ক্যানভাসের তৈরি চেয়ারে বসে আছে প্রীতিরা তিনজন। বালির ওপরে রাখা আরামদায়ক চেয়ারগুলোয় শরীর হেলিয়ে, পা সামনে ছড়িয়ে ওরা কেউ ফোন স্ক্রোল করছে, কেউ চুপচাপ সমুদ্রের ঢেউ দেখছে। মাঝখানে একটা নিচু টেবিল, তাতে রাখা কোমল পানীয়। প্রত্যাশার সাথে আবার দেখা হয়েছে। প্রীতি বসতে বললেও প্রত্যাশা এড়িয়ে যায়। আর প্রত্যাশারা একটু পরেই তারা চিহ্ন ঘুরতে যাবে। তারপর সূর্যাস্ত দেখে সন্ধ্যার পরপরই রওনা হবে। কিন্তু আকাশ মেঘলা থাকায় ওদের একটু মন খারাপ। মেঘটা কেটে গেলেই ভালো হয়। হ্যাপির চোখ সেই তখন থেকে আটকে আছে কালো সানগ্লাস চোখে, কালো টি শার্ট আর অফ হোয়াইট 3/4 প্যান্ট পরা ডক্টরের দিকে। হ্যাপি ওদিকে চেয়েই প্রত্যাশার কানের পাশে মুখ নিয়ে চেঁচিয়ে বলল, ও মাই আল্লাহ, ডক্টরটা এত হ্যান্ডসাম, এর রোগীকে সুস্থ করবে কি? এর কাছে গেলে তো রোগীর হার্টবিট বেড়ে অ্যাটাক ফ্যাটাকও হয়ে যেতে পারে। দেখেছিস তোর ডক্টর বেয়াইকে কি হ্যান্ডসাম, পুরাই চকলেট বয়। প্রত্যাশা ঝাড়ি মেরে বলল, সর তো তুই, ডক্টর ফক্টরকে দেখার টাইম নেই আমার। আমার এসপি বর কম হ্যান্ডসাম নাকি? এই বলে পেয়ারায় কামড় দিতে গিয়ে বেখেয়াল বস্ত নিম্নষ্ঠের ডান পাশে কামড় লাগে। প্রত্যাশা তক্ষুনি মৃদু আর্তনাদ করে উঠল। আয়া, মা গো লাগলো। হ্যাপি, কোয়েল একসাথে শুধাল। কি হলো? প্রত্যাশা আঙুল দিয়ে কামড় লাগা স্থানটা আলতো করে ছুঁয়ে বলল, কামড় লেগেছে। কোয়েল হাসতে হাসতে বলল, আহারে, এইটুকুতেই এমন আর্তনাদ করলি, তাও আবার নিজের লাগা কামড়েই। বর যখন আদর করতে গিয়ে কামড় দেয় তখন তখন কি করিস শুনি? হ্যাপি ঠোঁট চেপে হাসছে। কোয়েলের বাহুতে রে বলল প্রত্যাশা। দিব কটা জিল একটা। আমার বর রাক্ষস নাকি যে কামড় টামড় দিবে? আরে মাথা মোটা, এটা সে কামড় নয় রে। বরের দেওয়া কামড়কে বলে লাভ বাইট। প্রত্যাশা অপ্রস্তুত কণ্ঠে বলল, বাদ দে তো, আমাদের ওরকম কোয়ালিটি টাইম কাটানো হয়নি। তাই আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স। আর আমার বড় মন রাক্ষস খক্ষসের মতো কিছু করবে না, তার কেয়ারিংয়ের মতো তার আদরও হবে সফটলি। শেষের কথাগুলো বেশ আত্মবিশ্বাস নিয়ে বলে প্রত্যাশা। কোয়েল জোরালো গলায় বলল, কি বললি, কোনো এক্সপিরিয়েন্স নেই? আনবিলিভেবল। কিছু পল পর, হাঁটতে হাঁটতে হঠাৎ প্রত্যাশার পায়ের নিচে ধারালো কিছু একটা পড়তেই ব্যথায় চোখমুখ কুঁচকে এল। অস্ফুটে আর্তনাদ বেরোল। সাথে সাথে বাম পাটা তুলতেই দেখল, গোলগোল করে রতারা চিহ্ন তো ঝরছে। পায়ের তলায় ভাঙা কাঁচ জাতীয় কিছু পড়েছিল। বাজেভাবে পাটা কেটেছে। প্রত্যাশা চোখমুখ বন্ধ করে বলেই, উফ, মা গো, খুব লাগছে। হ্যাপি, কোয়েল ওদের চেঁচামেচি শুনে প্রীতিরা এগিয়ে যায়। পরপর প্রত্যাশাকে এখানে আপাতত বসতে বলে। প্রত্যাশা কাঠের চেয়ারে গা এলিয়ে বসে। সার্থক মিনারেল ওয়াটারের বোতল হাতে নিয়ে পায়ের উপর ঢালল দাঁড়ি। পায়ের কাদা, বালু ময়লা ধুয়ে গেল। পানির সাথে রতারা চিহ্ন কোক্ত এক হয়ে বেয়ে পড়ছে এখনো। পকেট থেকে রুমাল বের করে শক্ত করে বাঁধতে লাগলো। প্রত্যাশা ব্যথায় চোখমুখ খিচে বন্ধ করে হ্যাপির একটা হাত শক্ত করে চেপে ধরল। প্রত্যাশার ব্যথাতুর মুখের দিকে তাকিয়ে অদ্রিকার মায়া হলো। কণ্ঠে মায়া জড়িয়ে বলল, ইসোস, অনেকটা তো কেটেছে, ক্ষত হয়ে গিয়েছে। কি করে হলো, তুমি খেয়াল করনি? প্রত্যাশা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। সার্থক ব্যস্ত হয়ে বলল, পায়ে ভর দিয়ে এসেছে, চাপ পড়েছে, তারপর বালুও ঢুকেছে। অ্যান্টিসেপটিক দরকার, ড্রেসিং করা জরুরি। প্রীতি দুই হাত বুকে গুজে কপাল কুঁচকে চেয়ে আছে। অদ্রিকা মনে পড়ার মতো করে বলল, সার্থ, আমার কাছে তো ফার্স্ট এইড বক্স আছে। আমি অলওয়েজ ছোটখাটো প্রয়োজনীয় জিনিস রাখি। আমার ট্রাভেল ব্যাগের সাইডেই আছে। অদ্রি, তাহলে টাইম ওয়েস্ট না করে জলদি আনো। প্রীতি আগ বাড়িয়ে বলল, আমি আনছি, তোমরা একটু ওয়েট করো, আমি আনতে যাচ্ছি। প্রীতি অনেকক্ষণ হলো গিয়েছে, এখনো ফেরার নাম নেই। সার্থক এক হাতে কপাল ডলে বিরক্ত হয়ে বলল, প্রীতি করছে কি, এতক্ষণ লাগে নাকি? অদ্রিকা বলল, প্রীতি বোধহয় খুঁজে পাচ্ছে না। আমি তো বললাম ব্যাগের সাইডেই আছে। ওয়েট, আমি কল করে দেখছি। হ্যাপি, কোয়েলের চোখে মুখে উদ্বেগ, চিন্তার ছাপ। প্রত্যাশার মুখের দিকে তাকালেই হ্যাপির বুক ভার হয়ে আসছে।
প্রত্যাশার একটা হাত মুঠোর ভেতর নিয়ে হ্যাপি বলল। প্রত্যাশা ব্যথা করছে, কষ্ট হচ্ছে? প্রত্যাশা ঠোঁট উল্টে মাথা নাড়িয়ে বলল। হুম। খানিকটা দেরি করেই প্রীতি আসল। সার্থক রাগী স্বরে বলল। আমি তো ভেবেছিলাম তুই ঘুমিয়ে পড়েছিস। এত দেরি হলো কেন? প্রীতি ভাইয়ের ঝাড়ি গায়ে মাখল না। বলল স্বাভাবিকভাবে। খুঁজে পাচ্ছিলাম না। সার্থক ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। তারপর পেইন কিলার খুঁজে না পেয়ে বলল। এখানে তো পেইন কিলার নেই দেখছি। আচ্ছা, আশেপাশে ফার্মেসি আছে, আমি প্রয়োজনীয় মেডিসিন আনছি। ওদিকে হ্যাপি, কোয়েল বলল। আমাদের ফ্রেন্ডরা ওই একে একে বেরোচ্ছে। আমাদের এখন যেতে হবে, নইলে বাস আবার রওনা দিয়ে দিবে। সার্থক বলল। 5 মিনিট ওয়েট করো, আমি জলদি মেডিসিন এনে দিচ্ছি। এর মধ্যে প্রীতি সবার জন্য ডাব অর্ডার করল। প্রীতির হাতে থাকা ডাবটা প্রত্যাশার দিকে বাড়িয়ে কণ্ঠে উদ্বেগ প্রকাশ করে বলল। ইসোস, খুব কষ্ট হচ্ছে নিশ্চয়। একটু দেখে চলবে না, কতটা কেটে গেল। মন খারাপ করো না, মেডিসিন নিলে ব্যথা সেরে যাবে। এই নাও ডাব খাও। প্রত্যাশা গালে হাত দিয়ে বসে আছে। মুখটা ভার করেই হাতে নিল। ডাবটা ছেলেটা বাকি সবাইকেও এক এক করে দিল। প্রত্যাশা কাঠিতে ঠোঁট ছুঁয়ে এক ঢোক গিলতেই নাকমুখ সিটকিয়ে ফেলে। কেমন একটা উটকো গন্ধের মতো বেস্বাদ লাগলো। প্রত্যাশা বলল। সমুদ্রের পানি যেমন লবণাক্ত, তারপর শুনেছি এই অঞ্চলের খাবার পানীয় কেমন একটা গন্ধযুক্ত। আমাদের ওইদিকের মতো মিঠা নয়। খেতে আলাদা একটা গন্ধ নাকে আসে। কিন্তু ডাবের পানীয় যে আলাদা হয় এটা কখনো শুনিনি। অদ্রিকা বলল। হোয়াট? ডাবের পনি আলাদা মানে? প্রত্যাশা বলল। না মানে আমাদের ওইদিকের মতো অত টেস্টি নয়। অদ্রিকা বলল। আমার কাছে তো ভালোই লাগছে। হ্যাপি, কোয়েল একসাথে বলে উঠল। ওর কথা বাদ দিন তো আপু। কিছুক্ষণ পরই প্রত্যাশার মাথাটা ভারী হয়ে আসলো। মাথার মধ্যে ঝিম ধরে আসছে। হ্যাপি, কোয়েল বাস ছাড়ার কথা বলে তারা দেয় দাঁড়ি। প্রত্যাশা দুই হাতে মাথা চেপে ধরে নিশ্চুপ থাকে। হ্যাপি হাত ধরে টেনে বলল। প্রত্যাশা চল, আর দেরি হলে স্যারেরা বে কিন্তু। ঘোরার জন্য যে টাইম দিয়েছিল তা ওভার। ওরা দেখ যাচ্ছে। আমাদেরও বাসের কাছে যেতে হবে। জলদি চল, এমন ঝিম ধরে আছিস কেন? প্রত্যাশা অগোছালো ভাবে বলল। আমি ঘুমাবো। ঘুরতে যাব না। কোয়েল বিরক্ত হয়ে রল। ফাজলামি করছিস নাকি? সবকিছু দেখার জন্য আসা, আর বলছিস যাবি না। না গেলি তুই, আমরা চললাম। প্রত্যাশা কোনো সাড়া দিল না। হ্যাপি বলল। আরে থামো, ওর কিছু হয়নি তো, এভাবে কথা বলছে কেন? জানিসই তো সবসময় ও ফাজলামো করে। এখনো করছে। প্রীতি ফুরফুরে মেজাজে আছে। বলল নরম সুরে। আচ্ছা, ও যেতে চাচ্ছে না। ও থাক আমাদের সাথে। তোমরা ঘুরে আসো। এমনিতেও ওর পায়ে আঘাত পেয়েছে। ঘুরতে গিয়েও তো হাঁটতে পারবে না। কোয়েল সায় দিল। হ্যাপি রাজি হচ্ছে না। মামা শুনলে বকবে। তারপর একা ফেলে হ্যাপি যাবে না। কোয়েল হ্যাপির হাত ধরে টেনে একপাশ এনে বোঝালো। আরে ওনারা তো প্রত্যাশার আত্মীয়। ওদের কাছে থাকলে সমস্যা কি ঘা? প্রত্যাশা ঘুরতে পারবে না কাটা পা নিয়ে। তার চেয়ে ওনাদের সাথে বিশ্রাম নিক। আমরা তো হোটেলে ফিরব। তখন প্রত্যাশাকে ফোন দিলে ওনারাই পৌঁছে দিবে। হ্যাপি রাজি নয়, তবুও কোয়েল জোর করে নিজের মতো বলল। আচ্ছা আপু, তাহলে আমরা যখন সন্ধ্যায় ফিরব তখন ফোন দিব প্রত্যাশাকে। আপনারা পৌঁছে দিবেন ওকে। ও তো কাটা পা নিয়ে ঘুরতেও পারবে না। আর ও দুপুরে অ্যালার্জির ওষুধ খেয়েছে। তাই হয়তো ওর ঘুম পাচ্ছে। নিশ্চয় পৌঁছে দিব। তোমরা চিন্তা করো না, ঘুরো, এনজয় করো। প্রীতির ব্যবহারে ওরা দুটো খুব মুগ্ধ হলো। প্রত্যাশাটার কত ভালো কপাল, কত ভালো বর, শ্বশুর শাশুড়িও শুনেছে ভালো। এখন তো যাকেও সামনে দেখল। কত অমায়িক কথাবার্তায়। কিছুক্ষণ যেতে না যেতেই প্রত্যাশা বাচ্চাদের মতো ফুপিয়ে উঠল। অদ্রিকা চমকে উঠল। অদ্রিকা চিন্তিত বদনে জিজ্ঞেস করল। তোমার ব্যথা করছে? কি সমস্যা? কোথায় কষ্ট হচ্ছে? আবার প্রত্যাশা কেমন হেসে ফেলল। ঠোঁট উল্টে বাচ্চাদের মতো বলল। আম্মুর কাছে যাব। হাবিজাবি উল্টা পাল্টা বলতে থাকলো প্রত্যাশা। অদ্রিকা পেয়ে গেল। তবে প্রীতি নির্লিপ্ততা। হঠাৎ গুড়ি বৃষ্টি শুরু হলো। প্রত্যাশাকে নিয়ে হোটেলে ফিরতে ওদের দুটোর যান বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। হোটেলের গেট পেরিয়ে যেতেই প্রত্যাশা নিজের হাত এক ঝাঁকিতে ছাড়িয়ে নিল। আকাশের দিকে মুখ করে দুই হাত উঁচিয়ে বৃষ্টির ফোঁটা ধরার মতো বাড়াল। হাত দুটো নাড়িয়ে বেসুরো গলায় বলল। টিপটিপ বাড়ছা পানি। হাত দুটো উঁচুতে তোলায় টপস উপরের দিকে উঠে যায়। যার ফলে পেটের কিছু অংশ দেখা যায়। ওদিকে কত মানুষ আসা যাওয়া করছে। অদ্রিকা দ্রুত টেনে নামিয়ে দিল। প্রত্যাশা ঝট করে দুই হাত প্রীতির কাঁধের উপর রাখল। প্রীতি বিরক্তিতে হাত দুটো ঝাড়ি রে সরাল। প্রীতির গাল দুটো শক্ত করে ধরে টিপে দিয়ে প্রত্যাশা হাসতে হাসতে বলল। পানি, আগ লাগা। প্রীতির যা রাগ হলো না।
কি যা লা। এর মধ্যে সার্থক বৃষ্টি দেখে রুম থেকে বেরিয়ে আসছিল প্রীতি আর অদ্রিকার খোঁজে। এখানে এহেন দৃশ্য দেখে বিস্ময় নিয়ে বলল, কি হয়েছে ওর? প্রীতি প্রত্যাশার কাছ থেকে ফাঁকে আসল সার্থকের পিছনে দাঁড়িয়ে বলল, ও দিনদুপুরে চোখে সর্ষে ফুল দেখছে বোধ হয়। দেখ না ব্রো, কেমন করছে। জন মিলে ওকে রুমে আনতে হিমশিম খাচ্ছি। অদ্রিকা বলল, যদিও আমি ভূতটুতে বিশ্বাসী নই, তবে ওর হঠাৎ পরিবর্তনে আমার কেমন জানি হচ্ছে। প্রত্যাশা স্কার্টটা একটু উঁচু করে নিচের দিকে তাকিয়ে বলল, কত পানি, অথচ নিচে পাকা জায়গা, যেখানে শুধু বৃষ্টির ছোট ছোট ফোঁটা পড়ে আছে। সার্থক তীক্ষ্ণ দৃষ্টিতে প্রত্যাশাকে পরখ করল। বলল সন্দিহান কণ্ঠে, ও কি কোনোভাবে উল্টাপাল্টা কিছু খেয়েছে? ওর সিমটম দেখে আমার তো তাই মনে হচ্ছে। প্রীতি সহসাই বলে উঠল, ব্রো খেতে পারে, ফ্রেন্ডদের সাথে ট্যুরে আসছে, কত বাজে ছেলেপেলে থাকে না, ওদের থেকে খেয়েছিল বোধ হয়। পায়ের সাদা ব্যান্ডেজ ভিজে লাল হয়ে উঠেছে। সার্থক দেখে বলল, পায়ে প্রেশার পড়ে ব্লিডিং হচ্ছে তো। অদ্রিকা কোনো রকমে প্রত্যাশার হাত টেনে ধরে আনল। ওরা পাশাপাশি দুটো রুম নিয়েছে। এক রুমে সার্থক, আরেক রুমে ওরা জন। আরও জন ফ্রেন্ডের আসার কথা থাকলেও পরবর্তীতে সমস্যার জন্য আসার আগ মুহূর্তে ক্যান্সেল করে। প্রত্যাশার পায়ের দিকে তাকিয়ে সার্থক বলল, প্রীতি জলদি দরজা খোল। প্রত্যাশার পা দিয়ে প্রীতি ব্যাগ হাতড়ে বলল, ভাইয়া চাবি পাচ্ছি না তো। সার্থক দাঁত কটমট করে তাকালো। পাশ দিয়ে মানুষ যাচ্ছে আর সার্কাস দেখার মতো প্রত্যাশার দিকে তাকাচ্ছে। উল্টাপাল্টা কিসব বলছে, হাসছে। উপায়ান্তর না দেখে সার্থকের রুমেই প্রত্যাশাকে আনলো। প্রীতি বলল, ভাইয়া আমার রুমের চাবি তো পাচ্ছি না। সমস্যা হয়ে গেল, ওদের কাছে তো এক্সট্রা চাবি থাকেই। রিসিপশনে গেলাম জানাতে। অদ্রি আপি তুমিও চলো আমার সাথে। প্রীতি করিডোর দিয়ে হাঁটছিল আর ওর ভেতরটা উদাও করে লক ছিল। একটা কদম ফেলছিল আর ভাবছিল, ৩০ বছর আগে মাহবুব সিদ্দিকী যেমন একটা মেয়ের অনুভূতি, ভালোবাসাকে দাম দেয়নি, বরং প্রতারণা করেছে, ঠকিয়েছে। ঠিক ৩০ বছর পরেও সিদ্দিকী পরিবারের আরেকজন একটা মেয়ের অনুভূতিকে এক আনাও দাম দেয়নি। ভরা ক্যাম্পাসে প্রত্যাখ্যান করে ফ্রেন্ডদের সাথে হাসিঠাট্টা করেছিল না। সেদিন মেয়েটির কতটা কষ্ট হয়েছিল তা কেবল সেই জানে। খান বংশের মেয়েরা কতটা তত্ত্বক তা আবার জানবে সিদ্দিকী পরিবার। খানরা নিজের নাককে পরের যাত্রা ভঙ্গ করে। প্রত্যাশা বেডে পা ঝুলিয়ে বসে। সার্থক ব্যান্ডেজ খুলে নতুন করে আবার ব্যান্ডেজ লাগিয়ে দিল। পরপর বসা থেকে উঠে ঘুরে দাঁড়ায়। রুম থেকে বেরিয়ে যাবে মনস্থির করে পা বাড়ায় সার্থক। এমন সময় ওর হাতে টান পড়ল। ঘাড় ঘুরিয়ে দেখে প্রত্যাশা ওর হাত ধরে আছে। প্রত্যাশা ঘাড় কাত করে বুঝে আসা চোখের পাতা টেনে তোলার চেষ্টা করে বলল, এএসপি সাহেব, তুমি খুব ভালো। আমার কত কেয়ার করো। সার্থক ঘাড় ঘুরিয়ে চাইল। প্রত্যাশার চুলগুলো হালকা ভিজে আছে। মুখে বৃষ্টির ফোঁটা পড়ে আছে, যা প্রত্যাশাকে আবেদনময়ী করে তুলেছে। প্রত্যাশার কথা আচরণ বলে দিচ্ছে ও নিজের মধ্যে নেই, যা বলছে বেহোশে। তবুও হঠাৎ মেয়েলি স্পর্শে সার্থকের নিজেকে এলোমেলো লাগল। দাঁতে দাঁত চেপে মৃদু কাপা হাতে নিজের কবজি হতে প্রত্যাশার হাতটা ছাড়িয়ে নিতে থাকে। শুষ্ক খড়খড়ে গলাটা ঢোক গিলে ভিজিয়ে কোনো রকমে শুধালো, আর ইউ ওকে? প্রত্যাশা চোখ পিটপিট করে তাকিয়ে সশব্দে হেসে বলল, ওকে খোকে নয় টোকাটুকি। ওই দেখো দেখো দেয়ালে টিকটিকি নাচছে। কথার কোনো মাথা মুন্ডু নেই। সার্থকের ভুরু কুঁচকে যায়। বেহুশ মেয়েটাকে নিয়ে ফ্যাসাদে পড়ল বেচারা। তন্মধ্যে প্রত্যাশা এলোমেলো পা ফেলে সামনে এগোতে নিয়েই আরও বিপত্তি ঘটে। ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নেয়। সার্থক ঝটপট হাত বাড়িয়ে প্রত্যাশাকে আঁকড়ে ধরল। প্রত্যাশা এলিয়ে পড়ে সার্থকের বুকের উপর। বাচ্চাদের মতন খিলখিলিয়ে হেসে বলল, এএসপি সাহেব, তোমার গায়ে তো ঝড়ের মতো সেফটি নেট দাড়ি। ঠিক আমাকে ধরে ফেললে। সার্থক হকচকায়। ওর হৃদস্পন্দন লাগামহীন ছুটছে। কোনো রকমে নিজেকে সামলিয়ে ধীরে ধীরে প্রত্যাশাকে ঠিকঠাক করে বিছানায় বসিয়ে দেয়। যেই সরে দাঁড়াবে আর অমনি হালকা টান খেলো টি-শার্টে দাড়ি। প্রত্যাশার গলার সোনালি চেইনটা টি-শার্টের উপরের বোতামে আটকে গেছে। প্রত্যাশা বাচ্চাদের মতো নাকমুখ কুচকে এক হাতে চেইন ধরে টান দিতেই সার্থকের মাথাটা প্রত্যাশার দিকে আরেকটু ঝুঁকে এলো। সার্থক তৎক্ষণাৎ জড়ানো স্বরে বলে উঠল, স্টে স্টে স্টিল, আমি ছাড়াচ্ছি। সার্থক আঙুল গলিয়ে চেইনটা ছাড়াতে থাকে। ছাড়াতে গিয়ে রীতিমতো আঙুল কাঁপছে। বুঝল বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যাচ্ছে। মেয়েটা চাইছেটা কি? নিজে তো হুঁশে নেই, আরেকজনের হুঁশেরও দফারফা করতে চাইছে। মেয়েটাকে ভালো লাগে, একটু আকটু নয়, খুব বেশিই ভালো লাগে। দেখতে ভালো লাগে, তাকে একটু ছুঁয়ে দেওয়ার বাসনাও নির্লজ্জ মনে জাগে। চাইলেই আজ মেয়েটাকে কাছে টেনে নেওয়া যাবে, যেখানে জোরজবরদস্তি থাকবে না। সার্থকের এক সত্তা উস্কানিমূলক চিন্তা নিউরনে জাগাচ্ছে। বেসামাল করতে চাইছে, তবে বিবেক এসে দেয়াল তুলে দিল। একেতেই মেয়েটির উপর কোনো অধিকার নেই।
তার ওপর মেয়েটি অন্য কারো স্ত্রী। নিজের মনকে প্রসন্ন করতে, নিজের জীবনের প্রথম ভালোলাগা, ভালোবাসাকে পেতে বিবেক বিসর্জন দিলে, নিম্ন শ্রেণীর প্রাণী কুকুরের থেকেও অধম হতে হবে। মনের আবেগে, রিপুর তাড়নে গানা ভাসিয়ে সার্থক বিবেক, মনুষ্যত্বের আহ্বানে সাড়া দিল। চেইনটা ছাড়ানো মাত্র সে এক ধাপ পিছিয়ে দাঁড়ালো। ঝড়ো শ্বাস সামলাল, পিছনে আর ফিরে না তাকিয়ে লম্বা পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। ঘরের এই ক্ষুদ্র ক্ষণগুলো কি কেবল কংক্রিটের চার দেয়ালের ভেতরেই আটকা পড়ে থাকবে? নাকি কোনো যন্ত্র ইতিমধ্যেই নিঃশব্দে গিলে নিয়েছে প্রতিটি মুহূর্ত? আন্ডারস্কোর স্টুডেন্টরা বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছিল সেই মুহূর্তে সে কি বৃষ্টি। বৃষ্টির দরুন তারা চিহ্ন যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল করা হয়। সবাই হোটেলে ফিরে আসে। বৃষ্টি থামলে সন্ধ্যার আগেই রওনা হবে এবারে ফেরার যাত্রা। হাবিবুর রহমান হঠাৎ হ্যাপিকে একলা দেখে দায়িত্ববোধ থেকে প্রত্যাশার কথা জিজ্ঞেস করেন। হ্যাপি বলতেই ভাগ্নির উপর কিছুটা চড়াও হলেন। একা একা কোন আক্কেলে ছেড়ে এলো? দ্রুত ফোন দিয়ে খোঁজ নিতে বলেন। কোন হোটেলে আছে? বলেন স্বয়ং নিজে গিয়ে প্রত্যাশাকে আনবে। ফোন দিলেও রিসিভ হচ্ছে না। এতক্ষণে সবার মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। প্রত্যাশাকে পাওয়া যাচ্ছে না। তিলকে তাল বানানোর মতো অবস্থাও হলো। কেউ কেউ আজগুবি কথাবার্তা বলা শুরু করে দিল আড়ালে আবডালে। দেখো কোনো ছেলে টেলের সাথে হাওয়া হলো না তো। আরও কত কি ফিসফিসানি চলতে থাকলো। বৃষ্টির বেগ কমলেও সকলের চিন্তা, উদ্বেগ বেড়েছে কয়েকগুণ। সন্ধ্যা হয়ে আসছে, কিছুক্ষণ পরেই রওনা দিবে, অথচ প্রত্যাশার হদিস পাওয়া যাচ্ছে না। হাবিবুর রহমান সহ আরেকজন টিচার হোটেলে খুঁজতে গেল। কোয়েলের মুখ ভার, মাথা নুয়ে অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে। হ্যাপির চোখের কোণ ভেজা। নাহিদ ফট করে হ্যাপির মাথায় চাটি মেরে রাগে গোজগোজ করতে করতে বলল। দেব ক ঘা চটকানি, হারামি কোথাকার। অ্যাই ছেমড়ি তোরা কোন আক্কেলে ওকে একলা ছেড়ে আসলি? আনার সময় তো উস্কিয়ে উস্কিয়ে বাড়িতে গিয়ে অবধি হেনতেন বলে আন্টিকে কনভিন্স করালি। আর হ্যাপি ফ্যাসফ্যাস করে কেঁদে উঠল। কোয়েল মিনমিনে স্বরে সহসাই বলে উঠল। আসলে ও তো সবসময় ফাজলামো করে। আমি ভেবেছিলাম ও ঘুরতে যাবে না জন্যই ঘুমের কথা মিথ্যে বলছে। দেখলি না আসতে পথে গাড়িতে কেমন বমির অ্যাক্টিং করলো। তাই ভাবলাম ও বরং ওর আত্মীয়দের সাথেই সেফে থাক। আমরা ঘুরে আসি। এখন যে ব্যাপারটা এমন হবে ভাবতে পারিনি। বিশ্বাস কর ওর খারাপ কিছু হোক সেটা কখনো চাই না। রোহান তেতে উঠল। চোয়াল শক্ত করে বলল। ওকে ছেড়ে আসলি? কোন হোটেলে ওনারা উঠেছে ঠিকঠাক নামটাও বলতে পারছিস না। ওনাদের নামধামও জানিস না। এদিকে আরেকটু পরই সন্ধ্যা নামবে। অথচ এখনো প্রত্যাশার খবর নেই, ফোন ধরছে না। আন্টি আঙ্কেল তো তোদের টোকে পৈপি করে বলেছিল ওকে সাথে সাথে রাখতে। তোরা কি করলি? ঘুরতে যাওয়াই তোদের কাছে আগে? বালের ঘুরতে যাওয়ার গোষ্ঠী উদ্ধার করি। শালার বন্ধুর থেকে ঘুরতে যাওয়া, সব দেখাই নাকি আগে। লজ্জা করছে না তোদের দুটোর? কেমন বন্ধু? বন্ধুর পায়ে ব্যথাও হাঁটতে পারবে না, সাথে থাকলে নিজে দেখতে পারবো না। এই জন্য অন্যর ঘাড়ে গুজে দিয়ে একলা ফেলে আসিস। মির্জাফর সব কোথাকার। আরে তোরা একবার বলতিস আমি আর রোহান না হয় ওর সাথে থেকে যেতাম। তোরা দুটো রার ঘোড়া ঘুরতি। হ্যাপি ঝরঝরিয়ে কেঁদে উঠল। এক হাতে মুখ চেপে বলল। আমি কোয়েলকে বলেছিলাম, ও শোনেনি আমার কথা। নিজের মতো বলে আমাকেও এক প্রকার জোর করে এনেছে। নাহিদ এক হাত কোমরে রেখে অন্য হাতে কপাল ঘষে বলল। উফ, ওইটার আবার মাথার তার ছিঁড়া আছে। তারপর ফোন রিসিভ করছে না। তাই বেশি চিন্তা হচ্ছে। কোয়েল কণ্ঠে এক সমুদ্র আফসোস আর অপরাধ বোধ মিশিয়ে বলল। সমরি, আমি একদম বুঝতে পারিনি। ওনারা ওর আত্মীয় তাই আমি অত কিছু ভাবিনি। ভেবেছিলাম হোটেলে থাকা বা বাসে জার্নি করার চেয়ে ওনাদের কাছে নিরাপদে থাকবে। কিন্তু এখন প্রশ্ন প্রত্যাশা ফোন রিসিভ করছে না কেন? হ্যাপি নাক টেনে ভেজা গলায় বলল। ওর কোনো বিপদ হয়নি তো? ও ঠিক আছে, ওনাদের সাথেই আছে তো? এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে রোহান চল খুঁজে দেখি। নাহিদ আর রোহান জনেই বেরিয়ে গেল। আন্ডারস্কোর অফিসিয়াল কাজ শেষ করে বিকেলে নীরব ইচ্ছেকে দেখতে আসে। আচমকা আজ মনটা কেমন জানি বিক্ষিপ্ত লাগছে। ভালো লাগছে না। ভাবে ইচ্ছের সাথে দেখা করে তারপর একবার হসপিটালেও যাবে। খান বাড়িতে এসে দেখে এত বড় বাড়ি ফাঁকা। কেমন ভুতুরে ভুতুরে। বুয়া দরজা খুলে দিতেই নীরব জিজ্ঞেস করল। ইচ্ছে কোথায়? ওকে ডেকে দিন। ইচ্ছে উপরে ঘুমায়। হাত ঘড়িতে সময় দেখে নীরব বলল। 6টা বাজতে চলল এখনো ঘুমিয়ে আছে। হয় স্যার, এই বাড়িতে একমাত্র ইচ্ছের জন্যই আসা হয়। অন্যরা কি কোথায় এসব জানবার বিন্দুমাত্র আগ্রহ নেই। নীরব স্থির করে চলে যাবে। আবার কি মনে করে ভাবল, এক পল দেখে যাই। গাম্ভীর্য বজায় রেখে সুধাল। ইচ্ছে কোন রুমে থাকে? 2 তলায় উইঠা ডানে গিয়া মাঝখানে যে রুম আছে ওইডা। নীরব ত্রস্ত পায়ে সিঁড়ি বেয়ে উঠল। দরজার ফাঁক গলে দেখা গেল, ইচ্ছে জানালার গ্রিল দুহাতে ধরে কপাল ছুঁই ছুঁই করে দাঁড়িয়ে। অদূর আকাশপানে ফ্যালফ্যাল করে তাকিয়ে নিজে নিজেই বলছে। পাপা,
তুমি জানো, কাল আমি ছাদ থেকে রংধনু দেখেছি। খুব মজা হয়েছে। তুমি থাকলে দেখতে খুব মজা হতো। হি হি। তারপর হালকা মাথা দুলিয়ে অস্পষ্টে ফিসফিস করল। পাপা তুমি তো আছি, তাই না? পরমুহূর্তেই মুখ ভার হয়ে এলো। তুমি নেই, মাম্মাটাও নেই। জানো পাপা মাম্মা আমায় উলপাদর করে। এইটুকুন শব্দগুলো বি সে র মতো কানে বিঁধল নির্বের। ছোট্ট মেয়েটা একা একা কল্পনা করে আপনমনে কথা বলছে। এভাবে চললে মানসিক ট্রমা, বিচ্ছিন্নতার ভয়ে ইচ্ছের মনে জেকে ধরবে। নির্বের বুকটা ভারী হয়ে আসল। গলাটা নরম করে সস্নেহ ভরা কণ্ঠে ডাকল। ইচ্ছে মামুনি, ইচ্ছে আছড়ানো পাখির মতো ঘুরে তাকালো। চোখ দুটো চকচক করছে, মুখে অনাবিল হাসি ফুটে উঠল। পাপা দৌড়ে এসে নির্বের কোমর জড়িয়ে ধরল। নীরব এক ঝটকায় কোলে তুলে আদুরে গলায় বলল, মামুনি, একা একা কার সঙ্গে কথা বলছিলে? ইচ্ছে নিষ্পাপ স্বরে বলল, আমি তো তোমার সাথেই কথা বলি পাপা। উমম, মাম্মা নেই, তাই কাল মাম্মার সাথেও বলেছি। ইচ্ছের গালে চুমু খেয়ে নীরব বলল, তুমি একা মনা আন্টি কোথায়? বিকেলে ঘুরতে যাওনি? ইচ্ছে দুদিকে মাথা নাড়িয়ে বলল, উহু, মনা নেয় না। জানো পাপা, আমি খেলতে বললেও মনা আমার সাথে খেলে না। বলে পড়ে, মাম্মা থাকলে খেলে। মাম্মা নেই, মনা ফোন টেপে। আকস্মিক নির্বের দিন আগে নিউজফিডের একটা নিউজের কথা মনে পড়ল। বাবা মা জনেই চাকরি করে, ছোট্ট মেয়েটাকে বুয়ার কাছে রেখে যায়। মেয়ে বারবার বলতো, আম্মু তুমি থাকো না, আমার করে। মা হেসে বলতো, বুয়া তো আছে, ওর সাথে খেলবে, সময় কাটাবে। কিন্তু সেই বুয়া সারাদিন সিরিয়ালে ডুবে থাকত। মেয়েটা একা একা খেলা করত, নিজে নিজে কথা বলতো, হাসত। ধীরে ধীরে বাস্তব অবাস্তব গুলিয়ে ফেলত। শেষমেশ বাচ্চাটা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যায়। ড্রয়িং রুমের সোফায় নির্বের গা ঘেঁষে ইচ্ছে বসে টেডি নিয়ে খেলছে। মনা মাথা নুইয়ে ওড়নার আঁচল দুই হাতে মুঠো করে ধরে ভয়ে জোরসর হয়ে দাঁড়িয়ে। নীরব ভ্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তোমাকে ইচ্ছের দেখভালের জন্যই রাখা হয়েছে। বাচ্চাটাকে সময় না দিয়ে তুমি সিরিয়াল দেখলে, ঘুমালে, তাহলে মাস শেষে যে বেতন পাও সেটা কি হালাল হয়? ইচ্ছেকে দেখাশোনা করা তোমার দায়িত্ব। ওকে পর্যাপ্ত সময় দেওয়াও দায়িত্বের মধ্যে পড়ে। দায়িত্বটাকে দায়িত্বের মতো নাও। মনা নিজের সাফাই দিতে মিহি স্বরে বলল, স্যার, ম্যাডাম 2 দিন নেই, 24 ঘন্টা আমিই দেখা রাখতাছি। এমনিতেও আমিই সবসময় খাওয়াই, গোসল করাই, সবটাই আমিই করি। তোমাকে ইচ্ছেরও দেখভাল সহ ওকে সময় দেওয়ার জন্যই রাখা হয়েছে। এমনি এমনি তোমাকে রাখা হয়নি। তোমার কাজই এটা। এখানে আমিই করি এরকম বলার তো কিছু নেই। মনার মুখটা ভোতা হলো, আর একটাও দ্বিরুক্তি করল না। কৌতূহলবশত নীরব জিজ্ঞেস করল, প্রীতি কোথায় গিয়েছে? ম্যাডাম, সার্থক স্যার আর ওনাদের বন্ধুরা কুয়াকাটা ঘুরতে গিয়েছে। নির্বের মাথায় কুয়াকাটা শব্দটা ঝিঝি পোকার মতো ঝিনঝিন শব্দ তুলে বাজতে লাগল। কপালে প্রগাঢ় ভাঁজ ফেলে প্রশ্ন করল, কবে গিয়েছে ওরা? নীরব জোরালো নিঃশ্বাস ফেলল। প্রত্যাশার সাথে তো দুপুরের আগেই কথা হয়েছে। এক জায়গা হলেই যে দেখা হবেই এমন নয়। আর প্রত্যাশারা একটা দিনের জন্যই গিয়েছে। এই তো সন্ধ্যায় ওরা ব্যাক করবে। লাঞ্চ আওয়ারের পরে প্রত্যাশার দুটো মিসড কল উঠেছিল। একটা মিটিংয়ে অ্যাটেন্ড করাই ফোনটা সাইলেন্ট ছিল বিধায় দেখেনি নীরব। কাজ শেষে কল ব্যাক করে প্রত্যাশার সাড়া না পেয়ে নীরব ভাবে, ঘোরাঘুরি করছে হয়তো তাই খেয়াল করেনি। নির্বের এখন হঠাৎ টেনশন শুরু হলো। ফোন বের করে প্রত্যাশার নম্বরে লাগাতার কল করে চলল। গধূলির আকাশ মেঘে ঢাকা। দুশ্চিন্তার মেঘ নির্বের মনাকাশেও জমা হচ্ছে। প্রত্যাশাকে ফোনে পাওয়া যাচ্ছে না। নীরব 2 আঙুলে কপাল চেপে আরেক হাতে ফোনটা কানে ধরে বিড়বিড় করল, প্রত্যাশা পিক আপ দা ফোন। প্লিজ প্রত্যাশা। সার্থক লেবুর শরবত জোগাড় করে অদ্রিকার হাতে দিয়ে বলল, অদ্রি এটা প্রত্যাশাকে খাইয়ে দে। জোর করে হলেও খাইয়ে দিবি। অদ্রিকা দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে ঢোক গিলে বলল, আমি খাইয়ে দিব? হুম, তোকেই তো বললাম। কেন, কোনো সমস্যা? না মানে, ওর কথাবার্তা আর আচরণ দেখে কেন জানি আমার খুব লাগছিল। আমার দিদুনের বলা ভুতুরে গল্প আমি আজ অবধি বিশ্বাস করিনি। তবে সেই মুহূর্তে একটা সুস্থ মেয়ের হঠাৎ চেঞ্জ দেখে আমার ছোটবেলায় শোনা ভুতুরে গল্পই মনে উঠেছিল। দিদুন বলতো, মেয়ে ছেলেদের খোলা চুলে এখানে সেখানে নদীর ঘাটে ঘুরতে নেই। তালগাছ, নারিকেল গাছ, বড় বড় গাছে তেনারা থাকেন। তেনারা ঘাড়ে চাপেন। আর তেনারা ঘাড়ে চাপলে সেই মেয়েরা কেমন কেমন গলের মতো আচরণ অদ্রিকার কথা থামিয়ে সার্থক বিরক্ত গলায় বলল, স্টপ অদ্রি, স্টুপিডের মতো কথাবার্তা বন্ধ কর। কি তেনারা শুরু করেছিস? তুই একটা হাইলি এডুকেটেড মেয়ে হয়ে এসব কি বলছিস অদ্রি? গ্রামের বুড়ি মেয়েদের মতো কোনো মাথামুন্ডু নেই এমন লজিকলেস কথা। তেনারা ঘাড়ে চাপলেই মানুষ গল হয়ে যায়। আর সেই তেনারা কারা? গোড়া চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। টাইম ওয়েস্ট না করে জলদি প্রত্যাশাকে শরবত খাইয়ে দে। অদ্রিকা মাথা কাত করে বলল,
ওকে। পরপর প্রীতির দিকে তাকিয়ে বলল, প্রীতি চলো আমার সাথে। প্রীতি সাথে সাথেই বলল, হ্যাঁ চলো। প্রীতিকে থামিয়ে দিতে সার্থক বলল, প্রীতিকে একটু দরকার আছে আমার। অদ্রি তুই প্রত্যাশার কাছে ফার্স্ট যা। ও রুমে একা আছে। আমি বাইরে থেকে লক করে এসেছি। না জানি রুমে একা কি করছে। অদ্রিকা বিস্মিত হয়ে বলল, ও আট, প্রীতিকে দরকার, আমি একলা প্রত্যাশাকে সামলাব? সার্থক ভেবে বলল, ইচ্ছে কান্নাকাটি করছে, প্রীতির সাথে কথা বলবে। ওহ। সার্থক লক খুলে অদ্রিকাকে ইশারা করে রুমে ঢুকতে। সার্থক বলল, সমস্যা হলে আমাকে ফোন দিস। তুইও সাথে আয়। আমার একটু কাজ আছে। প্রীতি রুমে ঢোকার সাথে সাথে সার্থক দরজার নব ঘুরিয়ে লক করে দিল। প্রীতি রুমের মাঝে দুই হাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে। প্রীতি কিছুটা আঁচ করেছে। এখন ওর ভাই একের পর এক জেরা করবে নিশ্চয়। সার্থক চোখমুখ কঠোর করে এগোলো। প্রীতি ঠোঁটে হাসি টেনে ঠোঁট মেলবে, কিছু বলবে, ঠিক সেই মুহূর্তে ঠাস করে শব্দ হলো। প্রীতির এক হাত গালে চলে গেল। বিস্ময় প্রীতির চক্ষু কোটর ছাড়ার জোগাড়। প্রীতি হকচকিত হয়ে বলল, ভাই। কথাটা অসম্পূর্ণ রয়ে গেল। মাথাটা সোজা করার আগেই আরেকটা থা পপ পড়ল দাড়ি। সার্থক চোয়াল শক্ত করে বলল, প্রীতি আমি জানি তুই ইচ্ছে করে এমন কিছু করেছিস। কারণ প্রত্যাশার পায়ে ব্যান্ডেজ বাঁধা অবধি ও ঠিকই ছিল। অদ্রির ভাষ্যমতে প্রত্যাশা বাকিটা সময় তোদের সাথেই ছিল। অদ্রিকে আমি ভালো করে চিনি। আর তোকেও চিনি। তাই আমার বুঝতে এতটুকু বাকি নেই। বল কেন প্রত্যাশার সাথে তুই এমন করছিস? কিসের শত্রুতা তোর ওর সাথে? প্রীতি হাত মুষ্টিবদ্ধ করে রাগে হিসহিসিয়ে বলল, ভাইয়া তুমি ভালো করেই জানো আমাদের শত্রুতা কার সাথে। আর এই মেয়েটা ওই পরিবারেরই একজন। সিদ্দিকী পরিবার তাদের বাড়ির বউকে খুব সম্মান দেয় না? সবার সামনে তাদের বাড়ির বউকে ছোট করা মানে গোটা সিদ্দিকী পরিবারকে অপদস্থ করা। আসল আর প্রধান রাগ ক্ষোভটা কৌশলে প্রীতি গোপন রাখল। সমস্ত রাগ ক্ষোভ, রিভেঞ্জ পুরনো শত্রুতার থেকে বলে চাপিয়ে দিল। সার্থক তপ্ত শ্বাস ফেলে দাঁত কিরমিরিয়ে বলল, প্রীতি পুরনো শত্রুতার জের ধরে একটা নিরপরাধ, নিষ্পাপ, সহজ সরল ভালো মনের মেয়ের তি করা অন্যায়, পাপ। আর তুই দিন দিন চরম অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিস। যা মোটেই ঠিক হচ্ছে না। প্রীতি এখনো সময় আছে, আমি বলছি থেমে যা। নো নেভার। ওরা আমার খালামণিকে নে পুড়িয়ে রেছে। আমার মা নিভৃতে আজও কাঁদে। খালামণি যা পারেনি, আমাকে তা পারতেই হবে। উফ। সেই সময় অ্যাকচুয়ালি কি হয়েছিল আমরা কিন্তু জানি না। আসলে কিভাবে কি ঘটেছিল তা আমাদের অজানা। এক পক্ষের মন্তব্য শুনে জাজ করা যায় না প্রীতি। খুব যে নাইবান সাজচ্ছ। কিছুদিন আগেই তো ফোনে ওই মেয়েটাকে পেতে আমার হেল্প চাইলে। তারপর কি এমন হলো পাল্টি খেলে? প্রীতি সেটা আমার চরম কামই ছিল। একসময় নির্বের সাথে জিদ করে প্রত্যাশাকে নিজের করার কথা ভাবলেও পরবর্তীতে বুঝতে পারি এটা অসম্ভব আর নিম্নমানের চিন্তা। তাই আমি তোকে নিষেধ করেছি। আর তুই কি করছিস? বিবেক, মনুষ্যত্ব জলাঞ্জলি দিয়ে একটা পরিবারকে হেনস্থা, অপদস্থ করবি বলেই নিরীহ মেয়েটার তি করতে চাইছিস। সার্থকের কণ্ঠে ঘৃণা ঝরল। প্রীতি তুই নিকৃষ্ট মনের পরিচয় দিয়ে চলছিস। একবার নয় দুবার যা করলি, এতে তোকে আমার নিজের বোন বলতেও লজ্জা লাগছে। প্রীতি চেঁচিয়ে উঠল, একটা সাধারণ মেয়ের জন্য তুমি আমার সাথে সম্পর্ক খারাপ করেছ। আজকে তো লিমিট ক্রস করে ফেললে। এই প্রথম, তাও একটা অতি সাধারণ মেয়ে, আমাদের শত্রুর বাড়ির বউয়ের জন্য আমার গায়ে হাত অবধি তুললে। প্রীতি বিড়বিড়িয়ে বলল, ওই মেয়ে আমার ব্রোকে চেঞ্জ করে ফেলছে। সিদ্দিকী পরিবারের উপর থাকা নাও আজ ভাইয়ার চোখে নেই। সেখানে আমার ভাইয়া আমাকেই না করছে। এর প্রতিটি উত্তম জবাব কিভাবে ফেরত দিব তা আমার জানা। প্রিয় মানুষের চোখে না কিভাবে তৈরি করতে হয়, সেটাও আমার ভালোই জানা আছে। শুধু সময়ের অপেক্ষা। ডট ডট ফিঙ্গার লকের মাধ্যমে ফোন আনলক করে অদ্রিকাকে দিয়ে ওদের ফ্রেন্ডসহ স্যারের সাথে কথা বলিয়ে দেয় সার্থক। বলে বাস রওনা হওয়ার সময় ঠিক পৌঁছে দিবে প্রত্যাশাকে, ওর পায়ে ব্যথা তাই রেস্ট করছে। নির্বের নম্বর থেকে একাধিকবার কল দেখে সেখানেও হোয়াটসঅ্যাপে অদ্রিকা মেসেজ টাইপ করে। ফোন সাইলেন্ট ছিল তাই কল খেয়াল করেনি বলে কিছুক্ষণের মধ্যেই ওরা সব রওনা দিবে। ওদিকে ছোট্ট মেসেজ দেখে চিন্তার পাহাড় মাথা থেকে সরতে থাকে নির্বের। প্রত্যাশা যে বাচাল মেয়ে দেখা হলে নিজ থেকেই ঢাকঢোল পিটিয়ে বলতো। তাই নীরব আর ওদের কথা তুলল না। শুধু ছোট্ট করে একটা শান্তকোমল মেসেজ পাঠালো। ওকে, আন্ডারস্টুড, উইশিং ইউ এ সেফ রিটার্ন। ফায়ার মিনিলা। প্রত্যাশা দুবার বমি করে। লেবু পানি খেয়ে, চোখ মুখে বারবার পানির ছিটা দিয়ে কিছুটা হুঁশে আসতেই ফিরবে বলে গো ধরে। এখানে আসার পরের কথাগুলো ওর কিছুই মনে পড়ছে না। অদ্রিকা কিছু বলতে গেলেও সার্থক আটকে দিয়ে পায়ে ব্যথা হচ্ছিল তাই ওদের সাথে এনেছিল বলে পাশ কাটিয়ে দেয়। সন্ধ্যার পর সার্থক নিজে ড্রাইভ করে প্রত্যাশাকে ওদের বাসে তুলে দিয়ে আসে।
আন্ডারস্কোর 2-3 দিন পর পরন্ত বিকেল নির্বের এক বন্ধুর বিবাহবার্ষিকী উপলক্ষে দাওয়াত পড়েছে। বিবাহিত বন্ধুরা সবাই সঙ্গিনীসহ নিমন্ত্রিত। সকালেই নীরব ফোন করে প্রত্যাশাকে বলেছিল যেন রেডি থাকে। বাড়িতে ঢুকে অধরার সঙ্গে সৌজন্য বিনিময় করে সে সোজা প্রত্যাশার রুমের দিকে এগোয়। অধরা নাস্তার আয়োজন করতে ব্যস্ত। ভেজানো দরজাটা এক হাতে সরিয়ে দিতে না দিতেই নির্বের চোখ বিস্ময় বড় বড় হয়ে যায়। প্রত্যাশা আয়নার সামনে দাঁড়িয়ে আঙুলের খাজে শাড়ির কুচি গুছিয়ে কোমরে গুজে নিচ্ছে। পরপর আঁচল বুকের ওপর টেনে আনতে গিয়েই মাথা হালকা ঘোরাতেই চোখে চোখ পড়ে নির্বের সঙ্গে। প্রত্যাশা চমকে একটু চেঁচিয়ে উঠল, ইয়া আল্লাহ, আপনি কখন এলেন? আর ওখানে দাঁড়িয়ে ওভাবে তাকিয়ে আছেন যে, কি দেখছিলেন বলুন তো? নীরব ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে এগোল। 2 আঙুলে কপাল চুলকিয়ে দুষ্টুমির স্বরে বলল, এই জন্যই তো সকালেই বলে রেখেছিলাম রেডি হয়ে থাকতে। কিন্তু তুমি যে এমন দৃশ্য বানাবে সেটা তো বলনি। এখন বলো, এই অবস্থায় কোথায় যাই? বরং এখানেই খুঁতারা চিহ্ন ন হয়ে যাই তোমার সৌন্দর্যে। প্রত্যাশা লজ্জায় চোখ বড় বড় করে বলে, উফ, কি সব আজেবাজে বলেন আপনি? নীরব 2 পা এগিয়ে খুব কাছাকাছি দাঁড়ালো। ফিসফিসিয়ে বলল, আজেবাজে না, একদম সত্যি। প্রত্যাশা ভ্রু কুঁচকে রাগ দেখানোর ভান করে বলল, একদম নাটক করবেন না। এখন বলুন, ঠিক কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন? নীরব ঠোঁটে জোরালো হাসি টেনে মুগ্ধ কণ্ঠে বলল, তোমার চোখ আমার চোখে পড়ার আগ পর্যন্ত আমি সময়ের হিসেব ভুলে গিয়েছিলাম। এমনকি নিজেকে চিনতেও ভুলে যাচ্ছিলাম। তোমার রূপে, তোমার উপস্থিতিতে যেন এক মুহূর্তে সবকিছু থেমে গিয়েছিল। প্রত্যাশা চোখ নিচু করে লাজুক হাসি চাপতে চেষ্টা করল। কিন্তু গালের লালচে আভা ওর সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিল। নীরব হাতে পেছনে থেকে প্রত্যাশার কোমর জড়িয়ে ঘাড়ে থুতনি রেখে দুষ্টু স্বরে ফের বলল, জানো, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে স্বর্গসুখানুভূতি কেমন, আমি বলবো, এই তো আয়নার সামনে দাঁড়িয়ে কুচি গুজে নেওয়া একটা মেয়ের মতো। প্রত্যাশা কাঁধের আঁচল ঠিক করতে করতে বলল, আপনাকে যতটা শান্ত, ভদ্র দেখায় আর আমিও আগে আপনাকে যেরকম ভেবেছিলাম, মোটেই আপনি তেমন নয়। প্রত্যাশার উন্মুক্ত গলায় নাক ঘষে নরম গলায় জিজ্ঞেস করল নীরব, তাহলে কেমন আমি? বলো, শুনি। প্রত্যাশার সারা শরীরে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার মতো অনুভূতি হলো। পায়ের তালু অবধি শিরশিরানি দিয়ে উঠল। শুকনো ঢোক গিলে নিজেকে সামলান। প্রসঙ্গ পাল্টাতে কিছুটা রাগ দেখিয়ে বলল, চুপ, বেশি কথা বলবেন না, দূরে সরুন, আমি পুরো রেডি হইনি এখনো। প্রত্যাশা এক হাতে ড্রেসিং টেবিলের উপর থেকে চুড়ি হাতে তুলে নিতেই আচমকা নীরব ওর হাত থেকে চুড়ি নিল। একটা একটা করে পরিয়ে দিতে লাগলো। আলতো ছোঁয়ায়, যত্ন সহকারে। সময়টা থমকে গেল। আয়নায় জনের চোখাচোখি হতেই প্রত্যাশা লজ্জায় আর্স্ট হয়ে দৃষ্টি নুইয়ে ফেলে। নীরব সোফায় পায়ের উপর পা তুলে বসে ফোন স্ক্রোল করছে। সোফার এক কোণে থাকা প্রত্যাশার ফোনটা ভোভো শব্দ করে কাঁপছে। নীরব বলল, তোমার ফোন এসেছে। প্রত্যাশা চুলে চিরুনি চালাতে চালাতে বলল, সিম কোম্পানি হবে হয়তো। তাছাড়া এই সময়ে কল দেওয়ার কেউ নেই। আমার ফ্রেন্ডরা মেসেঞ্জারে মেসেজ আর হোয়াটসঅ্যাপে কল দিয়ে থাকে। আপনি তো এখানেই, দেখুন আর আমার কথা মিলিয়ে নিন। শেষোক্ত কথাটা বলে চিরুনি হাতে দাঁত কেলিয়ে হাসে প্রত্যাশা। নীরব ফোনটা হাতে তুলতেই স্ক্রিনে ইংরেজি ফন্টে ডক্টর প্রীতম হাসান নামটা জ্বলজ্বল করতে থাকে। নির্বের শিথিল ভ্রু জোড়ায় কিঞ্চিত ভাঁজ পড়ে। ফোনের স্ক্রিনে নির্বের ওভাবে তাকিয়ে থাকা দেখে প্রত্যাশা এগিয়ে এসে বলল, কি হলো, কে ফোন দিয়েছে? নীরব নিরুত্তর, মুখাবয়ব স্বাভাবিক থেকে কিছুটা কঠিন হলো। মুখে কিছুই না বলে ফোনটা প্রত্যাশার দিকে বাড়িয়ে দিল। ফোনের দিকে তাকিয়ে প্রত্যাশা কিছু মনে পড়ার মতো করে বলে উঠল, ওহো, উনি ব্যাক করেছে। হে, আপনাকে তো একটা কথা বলাই হয়নি। আপনি যে ব্যস্ত মানুষ, সারাদিন চোর ডাকাতের ফাইল ঘেটে সময় পার করেন। রাতে আমার ভীষণ ঘুম পায় তখন আপনি কল করেন। বলার কথা খেয়ালই হয়নি, ওখানে আমার প্রীতি আপুদের সাথে দেখা হয়েছিল। একটু থেমে ফোনটা হাতে নিয়ে প্রত্যাশা সরল হেসে বলল, যাই বলুন না কেন আপনার বেয়াই কিন্তু কাইন্ড হার্টেড মানুষ। আমাকে অনেক হেল্প করেছিলেন। ওনাকে থ্যাঙ্কস জানানো হয়নি। ছোট্ট একটা থ্যাঙ্কস দিতে দুপুরে কল দিয়েছিলাম। তখন মেবি ব্যস্ত টস্ত ছিল, রিসিভ করেনি। এখন ব্যাক করেছে দেখছি। 1 মিনিট আমি কথা বলে নিই। সামনের ব্যক্তির মুখাবয়ব লক্ষ্য না করেই এক নাগারে ঘন ঘন কথা বলে থামল প্রত্যাশা। চলবে।